হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? নমস্কার স্যার। হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে স্যার। হ্যাঁ, শুভ সন্ধ্যা সকলকে। আর কি কেউ আসবে? এখনো বাকি আছে কিছু। এখনো দুজন বাকি আছে, তাই তো? শুরু করে দিই নাকি আমরা? যখন আসবে তারপরে জয়েন হবে আবার। তাহলে বাড়ির কিছু কাজ দেওয়া ছিল আমার মনে হয়। কাজ কি সবাই করেছে? বাড়ির কাজ কি কেউ করেছে? স্যার ওটা তো শুভদীপ স্যার পাঠিয়েছেন তো স্যার। কোনটা? একটা আমাদের এখানে বাড়ির হোমওয়ার্ক বলে একটা পাঠিয়েছেন, আজকেই পাঠিয়েছেন দেখলাম। না, ওটার কথা অনুবাদ বলছি না। করার জন্যে সংস্কৃতে অনুবাদ আর বাংলায় অনুবাদ। না, ওটা ওটা তো আমি বলছি না। আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম ক্লাসেই, কিছু বাক্য দিয়েছিলাম, সেই বাক্যগুলো লুট প্রত্যয়ান্ত দিয়ে প্রয়োগ করতে বলেছিলাম। ও আচ্ছা। মনে পড়েছে? বাক্য স্যার, হ্যাঁ মনে তো পড়ছে, কিন্তু বাক্যগুলো তো আপনি নিয়মগুলো লিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, শেষে লুট বাক্যগুলো প্রত্যয় লিখতে বলেছিলাম না? ধাতু থেকেই তৈরি হয়। হুম। তো লুট প্রত্যয় মানে শুধু ইউটা অবশিষ্ট থাকে, আর তার আবার অন অন বা জিয়া ওটা তো যুক্ত হয়, এগুলো তো লিখিয়ে দিয়েছিলেন। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কাজ দেওয়া থাকেনি, তাই তো? কাজ কিছু দেওয়া থাকেনি। হ্যাঁ, হ্যাঁ স্যার, রাম ও লক্ষণায় লেখা আছে। হ্যাঁ স্যার, এটা লেখা আছে রাম ও লক্ষণায়। হ্যাঁ, তাহলে এই তিনটা বাক্য দেওয়া ছিল না? গাঁও দাদাতি, ওইটা একটু দিয়েছে, এগুলো সব লেখা রয়েছে, কিন্তু হোমওয়ার্কটা তাহলে বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আচ্ছা। স্যার এগুলো তো ক্লাসে বলেছিলাম আমরা অনুবাদ করে, তখন লিখেছিলাম ক্লাস চলাকালীন সময়, তখন হ্যাঁ, একটু সাউন্ডটা তখনই খুব আস্তে তখনই আসছে, আমি বলেছিলাম। হ্যাঁ, একবার লেফট হয়ে আবার এগুলো জয়েন করছি এখানে স্যার। দা ধাতু আছে, তাহলে তার কর্মণি লুট প্রত্যয়ান্ত করে কিভাবে বাক্য রচনা হবে? এখানে যদি দদাদি না করে লুট প্রত্যয়ান্ত শব্দ যোগ করতে বলি আমি, তাহলে কিরকম বাক্য রচনা হবে? ওগুলো আমি করে আনতে বলেছিলাম। দানম করতি, পুরো বাক্যটা কি হবে? রাম লক্ষণায় গো দানম করতি। গোহ দানম করতি। হ্যাঁ, এইখানে দ্বিতীয় স্যার আমি বাক্যটা। একবার লেফট হয়ে তারপর ধর জয়েন করছি, একদম শুনতে পাচ্ছি হ্যাঁ, না। হ্যাঁ, 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 ঠিক আছে। দ্বিতীয় বাক্যটা কেউ বলতে পারবেন কি? दर्शकाः नाटकं द्रष्टुं यत्रालयानां यानं करोति, হ্যাঁ, ইয়ানম করতি হবে। सॉरी कुर्वन्ति। হুম, হুম, ঠিক আছে। তাহলে আর তারপরে তৃতীয়টা কেউ বলতে পারবে? दर्शकाः नाटकानां হুম, दर्शनं कुर्वन्ति। হুম, ঠিক আছে। তাহলে নিয়ম সবারই জানা হয়ে গেছে, বিষয়টা বোঝাও হয়ে গেছে, কিন্তু ওই যে মাঝে একবার করে হঠাৎ করে ভুল হয়ে গেল, তার জন্য অভ্যাস করতে হবে। হুম। তো এই হচ্ছে লুট প্রত্যয়ান্ত দিয়ে। কোথাও এরপরে লুট প্রত্যয়ান্ত শব্দ প্রয়োগ থাকলে সেখানে পুরো বিষয়টা বোঝা যাবে ভালো, আর কোনো অসুবিধাই হবে না, তাই তো? তো এই হচ্ছে আমাদের ছিল। সেখানে নিয়মগুলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, সবার কাছে লিখাই আছে।
আর আশা করছি নিয়মগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। কত প্রধান তিনটা নিয়ম হচ্ছে এই যে প্রয়োগ বিষয়ে এই তিনটাই হচ্ছে প্রধান নিয়ম, আর এই দুটো হচ্ছে ধাতুর প্রত্যয়ের কিভাবে রূপ আসবে সেই সম্বন্ধে নিয়ম। এই তিনটা নিয়মই হচ্ছে প্রধান। ঠিক আছে, তো লুট প্রত্যয়ান্ত শব্দ আমরা বাক্যে অনেক ধরন পাবো, অনেক ভাবে পাবো, আর আমরা প্রয়োগও অনেক রকম ভাবে করি। ঠিক আছে, তো এর প্রয়োগ আমরা এরকম ভাবে করতে পারবো এখন। ঠিক আছে, আমরা যে গল্পটা পড়ছিলাম সেটা আজকে একটু পড়ে নিই, তারপরে অন্য একটা প্রত্যয় শিখবো আমরা। আমরা বাল্মীকি একটা গল্প পড়ছিলাম, মনে আছে হ্যাঁ গল্প? স্যার, হ্যাঁ স্যার পড়ছিলাম, মনে আছে। হুম, কি হয়েছিল গল্পটা, কি বলা হচ্ছে, কথাটা কি ছিল? ওই ও ও তো আগে ব্যাধের ছেলে ছিল, তারপরে ওকে যখন মানে বললো যে তুমি ব্রাহ্মণেরই ছেলে, তাকে নারদ ওকে মন্ত্র দিয়ে গেল রাম নাম জপ করার জন্যে। হুম, তারপর? তারপরে ও ঋষি উপদেশন তারপরে সে সেই এবং সেটা জপ ভগবতঃ করতে লাগলো। एवं भगवतः अनुग्रहाय तपः आचरितुम् उद्युक्ताय ঋষিকুমারায় আশীর্বাদম দত্ত্বা তে ঋষয়ः ততः প্রস্থিতবন্তः। এরকম যে ঋষিকুমার, তার হ্যাঁ, পূর্ব নাম কি ছিল বাল্মীকির? রত্নাকর। সেই রত্নাকর তখন তপস্যাতে, তাকে তপস্যার জন্য, তপস্যা আচরণের জন্য আশীর্বাদ দিয়ে সেখান থেকে ঋষিরা সব প্রস্থান করলেন। অতদূর পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, তারপরে কি হলো? रत्नाकरः बहुकालं বহুকালম यावत् অত্যন্তম কঠিনম তপঃ আচরত। একটা বাক্য, হ্যাঁ, রত্নাকরः বহুকালম यावत् অত্যন্তম কঠিনম তপঃ আচরত। তাহলে এখানে ক্রিয়াপদ কি আছে? আচরত, এটা হচ্ছে ক্রিয়াপদ আছে। এখানে আচরত ক্রিয়াপদটা কোন লোকারে আছে কেউ বলতে পারবেন কি? লং লকার। হ্যাঁ, লং লোকারে আছে। আর এটা কর্তরিতে আছে কি কর্মণিতে আছে? কর্তুরি। হুম, ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছেন তো এটা কর্তরিতে আছে। কেউ বুঝতে পারছে না যে এটা কর্তরিতে আছে, এমন কি কেউ আছে যে বুঝতে পারছে না, বা কি দেখে বুঝবো এরকম ধরতে পারছে না কেউ? তো কাজটা তো ওই রত্নাকরই করছেন, ওইরকমই আচরণ করছেন, সুতরাং ক্রিয়াপদটা কর্তাকেই না, অনুসরণ, ওই সেরকম কর্ম এরকম কর্তাকেই অর্থ অনুসরণ। দেখে ভাবলে হবে না। অর্থ দেখে ভাবলে হবে না। ও আচ্ছা, আমি যে নিয়ম বলে দিচ্ছি সেই নিয়ম নিয়ে ভাবতে হবে। আচ্ছা। হ্যাঁ, আমরা হচ্ছে কি লক্ষণৈক চক্ষুষ্ক, লক্ষণ যেটা বলছে সেখানেই আমরা দেখব। লক্ষ্য কি আছে? লক্ষ্য মানে যেটা হচ্ছে আমাদের উদাহরণ স্থল, সেটাকে লক্ষ্য বলে। লক্ষ্য আর কি, যেটা হুম, সে ভগবান, যারা হচ্ছে ঋষি হয় তারা কি করে লক্ষ্য দেখে পরে নিয়ম তৈরি করেন। ঠিক আছে, যেমন তিনি পাণিনি যেমন ব্যাকরণের নিয়ম রচনা করেছেন, তো তিনি দেখেছেন যে, হ্যাঁ, তিনি দেখেছেন যে লুট প্রত্যয়ান্ত শব্দ যোগ করলে যেটা কর্ম থাকে সেখানে ষষ্ঠী বিভক্তি হয়। তার জন্য তিনি একটা সূত্র করে দিয়েছেন, কর্তৃকর্মণঃ কৃতি। ঠিক আছে, কৃদন্ত শব্দ যোগে কর্তাতে আর কর্মতে ষষ্ঠী বিভক্তি হবে। তো প্রথমে তিনি লক্ষ্য কোনটা উদাহরণ সেটা দেখেছেন, সেখানে হয় বলে নিয়ম করেছেন। ঠিক আছে, তার জন্য লক্ষ্যই চক্ষুষ্ক, মানে লক্ষ্যই হচ্ছে যার চক্ষু, যার চোখ সবসময় লক্ষ্যতে যায়, সেটা হচ্ছে তারা ঋষিরা। আর আমরা কি লক্ষণ যেটা বলবে সেটাই করব। তো লক্ষণ আমি বলেছিলাম কি ধরনের লক্ষণ দেখতে হবে।
ঠিক আছে, তো সেই অনুযায়ী বলতে হবে। ওইরকম ভাবে বললে কিন্তু পরবর্তীকালে ভুল হবে। এখন হয় যদিও ঠিক হয়ে যেতে পারে বাই চান্স, কিন্তু পরবর্তীকালে ভুল হবে, অর্থ বুঝতে না পারলে সেখানে কিন্তু খুব ভুল হবে। ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে না, তাই তো? আচরত এটা দেখে বোঝা যাচ্ছে। এখানে ক্রিয়াপদ দেখেই বুঝতে হবে যে বাক্যটা কর্তরিতে আছে কি কর্মণিতে আছে, তার নিয়ম বলা হয়েছিল। নিয়ম কি কিছু মনে আছে কারুর? হ্যাঁ, পরস্মৈপদী হলে কর্তরি, হুম। আর আত্মনেপদী যদি স্বতঃসিদ্ধ হয় তাহলে কর্তরি, আর যদি ইয়যুক্ত করে হয় তাহলে কর্মণি বা ভাবকর্মণি। হ্যাঁ, তাহলে এখানে আচরত, আচরত সাধারণত লংলকারের রূপ বলছি। লংলকারে তাহলে পরস্মৈপদীতে কি হয় জানতে হবে, আত্মনেপদীতে কি হয় জানতে হবে। আত্মনেপদীতে হলে তয় হলন্ত থাকবে না, ত থাকবে। যেমন অলভত, হ্যাঁ, অসেবত, ঠিক আছে। কিন্তু এখানে তয় হলন্ত আছে, তাহলে বুঝতে বুঝতে হবে এটা কি পরস্মৈ পদ। আর পরস্মৈ পদ হলে অবশ্যই কর্তরিতে হবে বাক্যটা, ঠিক আছে। তাহলে বাক্যটা কি হলো, কর্তরিতে হলো। আর কর্তরি বাক্য হলে সেখানে কর্তাতে প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে কর্তাকে এই বাক্যে রচনা করা হয়, এটা হচ্ছে কর্তা। আর আচরত এটা হচ্ছে ক্রিয়া। আচরত এখানে কি ধাতু আছে? চরি ধাতু, ঠিক আছে। তার সঙ্গে আং উপসর্গ, তারপরে চর ধাতু থেকে লং লকারে কি রূপ হয়? চর ধাতু থেকে লং লকারে অচরত এরকম রূপ হয়। হ্যাঁ, অচরত, তার সঙ্গে আং উপসর্গ যোগ করা হয়েছে, দিয়ে আচরত, চরতি এরকম রূপ হয় যেটা। চরতি, চরতঃ চরন্তি, তার লং লকারে অচরত, অচরতাম, অচরণ, অচরহ, অচরতম, অচরত, এরকম ভাবে রূপ হয়। তার সঙ্গে আং উপসর্গ যোগ করা হয়েছে, দিয়ে আচরত এরকম রূপ হয়ে গেছে, ঠিক আছে। চর ধাতুর অর্থ হচ্ছে চরণ করা। চর, চরতি মানে কি গতি, গতিভক্ষণ। চর ধাতু কোন কোন অর্থে ব্যবহার হয়? খাওয়া অর্থে অথবা গতি অর্থে, যাওয়া অর্থে, পালন বিচরণ করা করা অর্থে। যায়। হ্যাঁ, খাওয়া অর্থে, যেমন গৌহু, গৌস চরতি বলি, গৌহু চরতি। কি তাহলে গরু কি করে? চরতি মানে কি করছে, গরু যে খেতে খেতে যায়, তো সেটাকে চরণ করা বলে। তাহলে চরতি এই রূপটা, এই ধাতুটা কোন অর্থে ব্যবহার হয়? গতি অর্থে অথবা ভক্ষণ অর্থে, মানে গতি ভক্ষণ দুটা যুগপৎ অর্থে, ঠিক আছে। গরুকেই বলি আমরা গৌস চরতি, মনুষ্য চরতি এরকম বলি না আমরা, বা রামহ চরতি বা শ্যাম দেবদত্ত চরতি এরকম বলি না। গৌহু চরতি, ছাগহ চরতি, মহিষাহ চরতি এরকমই বলি আমরা, তাই তো। তাহলে চরতি, এখানে যে চর ধাতু আছে সেই ধাতু কোন অর্থে ব্যবহার হয়? গতি আর ভক্ষণ যখন দুটো একই সঙ্গে হচ্ছে, যুগপৎ হচ্ছে, গমন আর ভক্ষণ, তখন আমরা কি ধাতুর ব্যবহার করি? চর ধাতুর ব্যবহার করি, তার রূপ হয় চরতি এরকম, ঠিক আছে। কিন্তু এখানে যে আচরত ক্রিয়াপদটা আমরা পাচ্ছি, সেখানে আচরত ক্রিয়াপদের অর্থ কি? আচরণ করা বা পালন করা, তাই তো। কি অর্থ আসছে? আচরণ করা অথবা পালন করা। পালন করা। হুম, ঠিক আছে। তাহলে আচরণ অথবা পালন, সেটা কিভাবে এলো, সেই অর্থটা কিভাবে এলো? তো এখানে আমি কি বললাম, আং উপসর্গ আছে, তাহলে আ যুক্ত অচরত, সন্ধি করে আচরত এরকম হচ্ছে। যদিও আমরা দেখে এখানে হয়তো মানে একটু কনফিউজ হয়ে যাবে, আচরত আছে, আ যুক্ত অচরত সন্ধি করলে আচরত হয়, যেমন বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, ঠিক তেমনি এখানে আ যুক্ত অচরত, আচরত। তাহলে এখানে আং উপসর্গের জন্য ধাতুর অর্থটা পরিবর্তন হয়ে গেল। আমি বলেছিলাম না, উপসর্গেন ধাতু অর্থ বলাদ অন্যত্র নিয়তে আহার সংহার বিহার পরিহারবৎ। হুম, উপসর্গ কি করে? ধাতুর অর্থকে পাল্টিয়ে দেয়। যেমন হৃ ধাতু, তারই অর্থ কি হয়? হরণ করা। আবার যদি আহরতি বলা হয় তাহলে আহার করা, মানে খাওয়া।
যদি বিহরতি বলা হয় তাহলে বিহরণ করা, সংহারতি যদি বলা হয় তাহলে হত্যা করা, ঠিক আছে। আর হরতি যদি বলা হয় তাহলে চুরি করা। তা চুরি করা এটা অর্থ, কিন্তু উপসর্গের যোগে ধাতুর অর্থটা বিভিন্ন বিভিন্ন ভাবে পরিবর্তন হচ্ছে। তো ঠিক এখানেও কিন্তু আচরত যে পদ আছে সেখানেও কিন্তু কি হয়েছে, উপসর্গের জন্য ধাতুর অর্থের পরিবর্তন হয়েছে। বোঝা গেছে? তাহলে রত্নাকরহ আচরত, কর্তৃবাচ্যে বাক্য আছে রত্নাকরহ আচরত, মানে রত্নাকর আচরণ করছিলেন। কি আচরণ করছিলেন? তপঃ আচরত। তপস শব্দ সকারান্ত, এটা নপুংসক লিঙ্গে শব্দ, সকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। সকারান্ত নপুংসক লিঙ্গে শব্দ কি আছে? হুম, বেধস। বৈধস। না, বেধস্ত পুংলিঙ্গে, সকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ। পায়স কি নপুংসক? হ্যাঁ, অথবা মনস, ঠিক আছে। এগুলো কি শব্দ? নপুংসক লিঙ্গ, সেরকম সেই শব্দের মতো তপস শব্দের ব্যবহার হবে। তাহলে প্রথম আর এক বচনেও হয় কি মনঃ বা পয়ঃ, সেরকম তপঃ। দ্বিতীয় আর এক বচনেও মনঃ পয়ঃ তপঃ, ঠিক আছে। দ্বিতীয় আর এক বচনে আছে এখানে তপঃ আচরত, মানে তপস্যা আচরণ করছিলেন। কি রকম তপস্যা? তাহলে বলা হচ্ছে কি কঠিনম তপঃ, অত্যন্ত কঠিন তপস্যা তিনি করছিলেন। কতক্ষণ ধরে করেছিলেন? বহু কালম যাবৎ। আর কিরকম কঠিন? তো অত্যন্তম কঠিনম, অত্যন্ত কঠিন তপস্যা তিনি করছিলেন। তাহলে সম্পূর্ণ বাক্যের অর্থ কিরকম হবে? রত্নাকর বহুকাল ধরে অত্যন্ত কঠিন তপস্যা আচরণ করছিলেন। হ্যাঁ, বাংলা অর্থ স্বর বোঝা গেল এই বাক্যটার। রত্নাকর বহুকাল যাবৎ, মানে বহুকাল ধরে। যাবৎ শব্দের অর্থ হচ্ছে যাবৎ একটা নিপাত, যেমন উপসর্গ ঠিক তেমনই নিপাত। যেমন বললাম না আমরা যে সুবন্ত পদ চারটা হয়, এই পদ চার চার ধরনের হয়, নামপদ, আখ্যাত পদ, উপসর্গ পদ আর নিপাত পদ। তো এটা হচ্ছে এক ধরনের নিপাত পদ। হুম, তো যাবৎ হচ্ছে নিপাত, মানে অব্যয়ের মতোই, মানে অব্যয়ের যেরকম কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি নিপাত উপসর্গ এদেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে যাবৎ এটা তার অর্থ হচ্ছে সেই সময় ধরে। হ্যাঁ, আর এই যাবৎ শব্দ যোগে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়, যেমন এখানে দেখা যাচ্ছে বহু কালম যাবৎ, মানে অনেক কাল ধরে। বহু কালম যাবৎ অত্যন্তম কঠিনম তপঃ আচরত। অত্যন্তম শব্দ যেটা আছে, অত্যন্তম, নিতান্তম, এগুলো হচ্ছে কি বিশেষণ, আর এগুলো নপুংসক লিঙ্গেই রূপ হয়। অত্যন্তম কঠিনম তপঃ আচরত বহু কালম যাবৎ, ঠিক আছে। তাহলে যাবৎ একটা নতুন আমরা অব্যয় পেলাম। তার রূপ ব্যবহার কিরকম হয়? তার অর্থ হচ্ছে সেই কাল ধরে, তাকে ব্যাপ্ত করে, এরকম যদি অর্থ বোঝায় তাহলে আমরা যাবৎ শব্দের ব্যবহার করব। যেমন যদি বলা হয় যে আমি বলতে চাই যে আমি 1 ঘন্টা ধরে বা 10টা থেকে 12টা পর্যন্ত বা 12টা পর্যন্ত আমি ব্যাকরণ পড়লাম, যদি বলি তাহলে আমি কি বলবো? দ্বাদশ বাদনম যাবৎ অহম ব্যাকরণম অধীতবান। 6টা পর্যন্ত আমি সাহিত্য পড়েছি বা সাহিত্য পড়লাম। তাহলে ষট বাদনম যাবৎ অহম সাহিত্যম অধীতবান, ঠিক আছে। এক বর্ষম যাবৎ অহম গৃহম ন গতবান, ঠিক আছে। তাহলে যাবৎ শব্দের কিরকম ব্যবহার হয় বোঝা গেছে। স্যার আপনি বললেন যে এটা নিপাত পদ, আর হুম, সুবন্তর হচ্ছে 4টে পদ আছে, কি রকম স্যার আরেকবার একটু পদ বলবেন হচ্ছে, ওটা? পদকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নামপদ, একটা হচ্ছে আখ্যাত পদ, হ্যাঁ, আর একটা হচ্ছে উপসর্গ পদ, আর একটা হচ্ছে নিপাত পদ।
ঠিক আছে, নামপদ যেটা বলতে যেটাকে প্রাতিপদিক বলছি তারই হচ্ছে নাম, এটা নাম। হ্যাঁ, দন্তন্য আকার ম, এটা হচ্ছে প্রাতিপদিকেরই একটা পর্যায়বাচক শব্দ হচ্ছে নাম। হুম, নামপদ যেটাকে বলে আমরা, সেটাকেই সুবন্ত আমরা হয়ে যায়, সেটাই সুবন্ত হয়ে যায়। আর একটা হচ্ছে কি আখ্যাত, আখ্যাত মানে হচ্ছে তিঙন্ত পদ, ক্রিয়াপদ, সেটা হচ্ছে আখ্যাত। আর একটা হচ্ছে উপসর্গ যেটা আমরা জানি, আর একটা হচ্ছে নিপাত। এই ধরনের উপসর্গগুলো কি হয়, ধাতুর সঙ্গে যোগ হয়, কিন্তু নিপাতগুলো ধাতুর সঙ্গে যোগ হয় না, যেমন ইয়াবৎ। তাহলে নিপাতটা কি অব্যয়? হ্যাঁ, নিপাতও অব্যয়, উপসর্গও অব্যয়। ঠিক আছে, কিন্তু পার্থক্য কি, উপসর্গ হচ্ছে ধাতুর আগে যোগ হয়, কিন্তু নিপাত ধাতুর আগে যোগ হয় না, সেটা বাক্যে স্বতন্ত্রভাবে প্রয়োগ হয়। তার মানে কি স্যার সব অব্যয় নিপাত পদ? না, সব অব্যয়ই নিপাত হবে না, সব নিপাতই অব্যয় হবে। ঠিক আছে, সব নিপাতই অব্যয় হবে, নিপাতও অব্যয় হবে, উপসর্গও অব্যয় হবে। অব্যয়টা হচ্ছে ব্যাপক হিসাবে থাকবে, নিপাত হচ্ছে ব্যাপ্য। ঠিক আছে, যেমন সবকিছুই হচ্ছে পদ, তার মধ্যে ভেদ হচ্ছে কি সুবন্ত, তিঙন্ত, আহ, উপসর্গ, নিপাত ইত্যাদি। ঠিক তেমনি নিপাতের মধ্যে হচ্ছে কি, এই যে সুবন্তর মধ্যে, সুবন্ত তিঙন্তর মধ্যে একটা কোটি যদি স্বীকার করি, মেনে নিই, তাহলে এখানে হচ্ছে উপসর্গ আর নিপাত এই দুটাই হচ্ছে অব্যয়, কিন্তু উপসর্গও অব্যয়, নিপাতও অব্যয়। তার জন্য এরকম বলা যাবে না সমস্ত অব্যয়ই নিপাত, এটা বলা যাবে না, কিন্তু সমস্ত নিপাতই অব্যয় এটা বলা যেতে পারে। কারণ কি, উপসর্গও তো অব্যয়, তাহলে সমস্ত অব্যয়ই নিপাত এটা যদি বলি, তাহলে উপসর্গটাও তো নিপাত হয়ে যাবে, কিন্তু উপসর্গটা নিপাত নয়। নিপাতের সঙ্গে উপসর্গের একটু বিশেষ পার্থক্য আছে, কেন? কারণ নিপাতের অর্থ নির্দেশ ঠিকঠাক নেই। এই যে এই নিপাত এই অর্থেই ব্যবহার হবে এরকম কিন্তু নেই, বাক্যের বিভিন্ন প্রয়োগ দেখে বুঝতে হয় এই নিপাতটা এই অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তো নিপাত কি সেটা বোঝানোর জন্য ইয়াস্কাচার্য নিরুক্তে বলেছেন, উচ্চাবচেষু অর্থেষু নিপতন্তি ইতি নিপাতঃ। ঠিক আছে, তো এরকম বলেছেন, মানে তার অর্থ ঠিকঠাক করে নির্দিষ্ট করা যাবে না, বাক্যে প্রয়োগ দেখে বুঝতে হবে, আচ্ছা এই নিপাতের এরকম ভাবে প্রয়োগ করতে পারি। তো সেরকম আমি আমি এখন যে কোনো নিপাতেরই ঠিকঠাক করে বাক্যে প্রয়োগ করতে পারবো কেন? তো তার কোনো নিয়ম নেই, তাহলে আমি কি করে করতে পারবো? তো আমি দেখেছি, পড়েছি, এরকম ভাবে প্রয়োগ হয়। হ্যাঁ, যেমন একটা শিশু মাতৃভাষা তার যখন শেখে, সে কিন্তু তার ব্যাকরণ বা ওই সকল কিছু জানে কি, জানে না, কিন্তু ব্যাকরণের অনেক হয়তো নিয়ম আছে, সেই নিয়মগুলো কেউ জানে না। কিন্তু যারা বাংলা ভাষা ছোট থেকে বলছে, সে যাই বলবে কিন্তু ঠিকঠাক বাংলা ভাষা বলবে, সে হয়তো নিয়ম জানে না, কিন্তু অন্য অন্য কেউ যদি সেই ভাষা শিখতে আসে, তাহলে তাকে নিয়ম টিয়ম সবকিছু জানতে হবে। অন্য কেউ যদি বাংলা ভাষা পড়তে আসে, তাহলে কিন্তু তাকে অনেক নিয়ম জানতে হবে, সে কিন্তু যা কিছু বলে পার পেয়ে যাবে না। কিন্তু আমাদের একটা গ্রামের ছেলেকেও নিয়ে এলে, সে যদি বাংলাতে বলে, যে সে যাই বলবে সেটা ঠিকই হবে, কোনোদিনই ভুল হবে না। মানে সেরকম, মানে একবারে 2 বছরের ছেলেকে নিয়ে এলে হবে না। মানে পড়াশোনা, আমি যেটা বলতে চাইছি, পড়াশোনা না শিখলেও সে হয়তো বাংলা ব্যাকরণ কিছু জানে না, কিন্তু হবে সে ঠিক সেরকমই। এখানেও কিভাবে প্রয়োগ হয় এটা দীর্ঘদিন ধরে অভ্যাস করে করে এখন যারা প্রয়োগ করবে তাদের ঠিক হবে, তারা ঠিক জেনে যাবে যে হ্যাঁ এটা প্রয়োগটা ঠিকঠাক অর্থটা আসছে কিনা। স্যার এই জন্য কি একটা কথা বলে যে নিপাতনে সিদ্ধ? না, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, সেটা আলাদা। নিপাতনে সিদ্ধ মানে এমন অনেক শব্দ আছে, পাণিনি কি করেছেন ব্যাকরণে, সমস্ত শব্দেরই তো ব্যুৎপত্তি করে দেখিয়েছেন যে এই শব্দটা এরকম ভাবে সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, যেমন ভবতী, আমরা বলছি ভূ ধাতু, এখানে বলছি, তাই তো? তাহলে ভূ ধাতু থেকে ভবতী এই রূপটা আসছে তো। হ্যাঁ, প্রক্রিয়া আছে একটা, তো ভূ থেকে ভবতী যে একটা প্রক্রিয়া আসছে, তারপরে ভবতী সিদ্ধ হচ্ছে, ভবতী একটা পদ তার বাক্যে প্রয়োগ করছি। কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা কোনো সিদ্ধ করতে পারবো না, কিন্তু তার বাক্যে প্রয়োগ হয়।
তাহলে তখন সেই পদগুলো কিভাবে হবে? তো সেই পদগুলো ভগবান পাণিনি নিজের সূত্রের দ্বারা নিপাত করে দেয়। নিপাত করে দেয় মানে তাদের প্রকৃতি প্রত্যয় ইত্যাদি বিভাগ না করেই শুধু প্রতিজ্ঞা করে দেন যে এই পদটা সাধু, এই পদটা এই অর্থে সাধু, এই পদটা এই অর্থে সাধু। সেটাকেই নিপাত বলছে। সেটাকে বলা হচ্ছে কি ইতি নিপাত, মানে সেটা একটা আলাদা অর্থে আসছে নিপাতটা, এখানে একটা আলাদা অর্থে আসছে নিপাত। ঠিক আছে, এখানে নিপাত হচ্ছে একটা পারিভাষিক শব্দের মতো, মানে কিছু শব্দকেই আছে যেগুলোকে নিপাত বলবো, আর ওখানে কিছু শব্দের এরকম ভাবে পাঠ করা হচ্ছে, যেমন মাতা পিতামহ, মাতামহ, এই সকল শব্দগুলো, হ্যাঁ, বা পিতৃব্য, এই সকল শব্দগুলো কোনো প্রত্যয় যোগ করে পাবো না। তাহলে কি করা হচ্ছে, সাক্ষাৎ এখানে এতে নিপাত্যন্তে, হ্যাঁ, পংক্তি বিংশতি ত্রিংশত চতুয়ারিংশত এরকম করে একটা সূত্র আছে, সেখানে পংক্তি শব্দ, হ্যাঁ, বিংশতি শব্দ, ত্রিংশত শব্দ, শত শব্দ, এই সকল শব্দগুলোকে কোনো প্রত্যয় যোগ করে তৈরি করা যাচ্ছে না। তখন ভগবান পাণিনি কি করলেন, একটা সূত্রেতেই এই সমস্ত শব্দগুলো গ্রহণ করে বললেন এতে নিপাত্যন্তে, এই সকল শব্দগুলোকে এরকম ভাবেই তার সাধুত্ব বুঝতে হবে, ব্যাস, সেটা আলাদা ব্যাপার। নিপাতনে সিদ্ধ, ওই জন্য কথাটা হ্যাঁ, বলে না, ওইটাকে বলে, নিপাতনে তার জন্য সিদ্ধ। নিপাতনে সিদ্ধ বলা হয়। নিপাতনে সিদ্ধ তার তাৎপর্য এটাই যে তার কোনো প্রকৃতি প্রত্যয় ভাগ করে দেখানো যাবে না। যেমন ভবতীকে ভাগ করলে কি পাবো, ভূ ধাতু পাবো, তীপ প্রত্যয় পাবো, কিন্তু মাতামহ শব্দকে ভাঙলে কিছুই পাবো না। যদিও মাতা একটা দেখতে পাওয়া যাচ্ছে, মহ একটা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা ভাঙা যাবে না। ঠিক আছে, মাতামহ, পিতামহ, পিতৃব্য, ভাতৃব্য, ঠিক আছে, তো সেগুলো কিন্তু এরকম। সন্ধির ক্ষেত্রে বোধহয় নিপাতনে সিদ্ধ হয়, তাই না? না না, সন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ হয় না। নিপাতনে সিদ্ধ হচ্ছে এটাই তার অর্থ, যে শব্দগুলো বললাম, যেমন ভবতি আমরা ভেঙে ভূ যুক্ত তি পাবো, কিন্তু এমন অনেক শব্দ আছে যে সকল শব্দগুলো এরকম ভাঙা যাবে না, কিন্তু তাদের বাক্যে প্রয়োগ সেগুলো হয়, নিপাতনে সিদ্ধ হয়। সেগুলোকে নিপাতনে সিদ্ধ বলা হচ্ছে। এমন কিছু কাজ যেগুলো পাণিনি নিজের সূত্রের দ্বারা করতে পারেননি, ঠিক আছে, কিন্তু সেগুলো সঠিক প্রয়োগ, সাধু প্রয়োগ। তাহলে সেগুলো সাধু প্রয়োগ কিভাবে করতে হবে, তো সেখানে নিপাতনে সিদ্ধ স্বীকার করতে হবে, নিপাতের জন্য সিদ্ধ এখানে। ঠিক আছে, সমস্ত প্রায় তো ম্যাক্সিমাম শব্দই ভগবান পাণিনি তার ব্যাকরণের দ্বারা আবদ্ধ করে দিয়েছেন, কিন্তু এমনও তো কিছু শব্দ আছে যেগুলো করতে পারেননি বা পারা যায়নি। ঠিক আছে, তো সেখানে পাণিনি অল্পজ্ঞ ছিলেন এরকম ভাবা উচিত নয়। ঠিক আছে, তো সেগুলোর জন্য পাণিনি মানে প্রচেষ্টা করেননি। কেন প্রচেষ্টা করেননি? কারণ করতে পারবেন না কি, অত বড় সমর্থ ঋষি একজন, তিনি চাইলে সবই করতে পারেন, কিন্তু করতে গেলে অনেক গৌরব হয়ে যাবে। হয়তো একটা শব্দ সাধন করার জন্য 5টা সূত্র তৈরি করতে হবে। তাহলে একটা শব্দ সাধনের জন্য, পিতামহ শব্দ সাধনের জন্য 5টা সূত্র করার থেকে পিতামহ ইত্যাদি যে সকল শব্দগুলো আছে সেই সকল শব্দগুলো নিয়ে একটাই সূত্র করে দিই, দিয়ে বলবো এগুলো নিপাতনে সিদ্ধ, এদের প্রয়োগ করতে হবে, সেটাই তো সহজ হবে। সহজ করে দিয়ে গেছেন। সহজ করে দিয়ে গেছে, তার জন্য কিছু কিছু নিপাতে সিদ্ধ করে দিয়ে গেছেন। ঠিক আছে, তাহলে রত্নাকরঃ বহু কালম যাবৎ অত্যন্তম কঠিনম তপঃ আচরত। একটা বাক্যতেই পড়ে আছি। তাহলে ইয়াবৎ শব্দের কিরকম ভাবে প্রয়োগ হয় বোঝা গেছে, এই প্রয়োগটা কিন্তু এগুলো মনে রাখতে হবে। তারপরে কি হচ্ছে, ক্রমেণ তস্য শরীরস্য উপরি বল্মীকঃ উৎপন্নঃ। হুম, ক্রমেণ মানে এইরকম ক্রমে, ক্রমে বলতে এইভাবে যেরকম তপস্যা করছিল সেরকম ভাবে। এখানে ক্রমেণ, ওটা কি তৃতীয়ার এক বচন হয়েছে? ক্রমেণ এটা তৃতীয়ার এক বচন, তৃতীয়া এখানে কি কি করে হলো, তো এখানেও এই যে কিছু কিছু শব্দ আছে
যে সকল শব্দগুলো শব্দ থেকে কোনো অর্থ ছাড়াই কোনো কোনো বিভক্তির বিধান করা হয়েছে, তো সেরকম হচ্ছে ক্রমেণ একটা শব্দ। ঠিক আছে, তো কিছু কিছু শব্দ আছে যে সকল শব্দগুলো থেকে কোনো কারণ ছাড়াই কোনো কোনো বিভক্তির বিধান করা হয়েছে, ঠিক তেমনই হচ্ছে ক্রম একটা শব্দ, সেখানে কোনো কারণ ছাড়াই এরকম তৃতীয়া বিভক্তির বিধান করা হয়েছে। ঠিক আছে, যেমন যদি বলি আমি এই ছেলেটা স্বভাবে খুব সুন্দর, তাহলে কি বলবো? তখন বলতে হবে কি প্রকৃত্যা সুন্দরঃ অয়ম। ঠিক আছে, প্রকৃত্যা সুন্দরঃ অয়ম। হুম। হ্যাঁ, এরকম বাক্য আসলে সামনে আসে কিন্তু ভেবে পাই না যে কিভাবে তৃতীয় হলো। হ্যাঁ, তো কিভাবে তৃতীয় হয়েছে? ক্রমেণ তস্য। কিভাবে তৃতীয় হয়েছে? করণে তৃতীয় হয়। কিভাবে করণ হচ্ছে ক্রমটা? তো এখানে কিন্তু সেরকম ভাবে, যেমন প্রকৃত্যা সুন্দরঃ যদি আমি বলি, বা আমি আমি আমরা একটা বলছিলাম না, নামনা অয়ম বাসুদেবঃ, এরকম একটা প্রয়োগ বলছিলাম তো, হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে হলো? নামনা এখানে তৃতীয়া কিভাবে হলো? ঠিক আছে, তো প্রকৃত্যা সুন্দরঃ, এই ছেলেটা স্বভাব খুব সুন্দর যদি বলি, সুন্দরঃ। হ্যাঁ, ভগবান পাণিনি সূত্র যখন রচনা করেছেন, মহাভাষ্যকার এরকম বলেছেন যে কি আর্যাবর্তে আমাদের যে ভারত ভূমি, তার একটা ওই বিশেষ স্থল আছে যেখানে আর্যরা বিশেষত বসবাস করত। তো সেখানে সৃষ্ট যারা ব্যক্তি, তাদের যে কথোপকথন, সেই কথোপকথনকে প্রামাণ্য হিসাবে মেনে ভগবান পাণিনি সূত্র রচনা করতেন। তার জন্য কি বললাম, লক্ষ্যৈক চক্ষুষ্ক, লক্ষ্য মানে যেটা প্রয়োগ হচ্ছে, সেই শব্দটা এরকম ভাবে প্রয়োগ হচ্ছে, তাহলে আমি নিয়মটা এরকম করছি, সেরকম ভাবে নিয়ম রচনা করেছেন, এরকম এক জায়গায় বলা আছে। ঠিক আছে, তো সেরকম দেখেছেন যে ক্রমেণ এরকম ভাবে প্রয়োগ হয়, প্রকৃত্যা সুন্দর হয়, এরকম প্রয়োগ হচ্ছে, কিন্তু তিনিও হয়তো কিভাবে এখানে তৃতীয়া হতে পারে, তো তার জন্য সেই সকল শব্দগুলো নিয়ে একটা গণ তৈরি করে দিচ্ছেন, তারপরে বলে দিচ্ছেন যে এই সকল শব্দগুলো থেকে তৃতীয়া বিভক্তি হোক। ঠিক আছে, তো নামনা বাসুদেবঃ, প্রকৃত্যা সুন্দরঃ, ক্রমেণ ভবতি, এরকম জায়গাগুলোতে সব কি হয়েছে, সেরকম ভাবে তৃতীয় বিভক্তির বিধান হয়ে গেছে। ঠিক আছে, যেমন আবার বলি যে আমি অহম গোত্রেণ অয়ম গোত্রেণ গার্গ্যঃ, অথবা অয়ম গোত্রেণ অমুকঃ, অয়ম গোত্রেণ ব্রাহ্মণঃ, এরকম ভাবে যে আমরা যেটা বলি অয়ম কর্মণা শূদ্রঃ, অয়ম কর্মণা ব্রাহ্মণঃ, এরকম ভাবে যেগুলো প্রয়োগ করি কিন্তু আমরা। অর্থ তো অনেকটা এরকম হচ্ছে, আমি কর্মের দিক দিয়ে ব্রাহ্মণ বা গোত্রের দিক দিয়ে। মানে তৃতীয়া কিভাবে হতে পারে? করণে তৃতীয়া হয়, তাই তো? হুম হুম, তাহলে করণ কিভাবে হতে পারে? মানে অর্থটা ওরকম হচ্ছে আর কি, যে এরকম এই দিক দিয়ে তো আসলে কোনো তৃতীয় ক্রিয়াই হচ্ছে নেই, না। এখানে তো কোনো ক্রিয়াই নেই, ক্রিয়া না থাকলে সেখানে করণ কিভাবে হবে? হুম, হুম। হুম? কর্মটা যেটা করি সেইটার জন্যই আমি হচ্ছে আর কি। হ্যাঁ, সেটার জন্য তাহলে এখানে কিন্তু তার দ্বারা এরকম অর্থ আসছে না, কর্মের দ্বারা না, সে এরকম আসছে না, কর্ম না এম না। ব্রাহ্মণ হ। ঠিক আছে, ক্রিয়া একটা থাকতে হবে, সেই ক্রিয়াকে আশ্রয়, সেই ক্রিয়ারই কর্ম হয়, কারক গুলো এক একটা ক্রিয়ার হয়। ঠিক আছে, তো এই সকল হুম জায়গাতে হুম, কিন্তু সেরকম ক্রিয়ার ভাবে তৃতীয় বিভক্তির ক্রিয়ার বিধান সাথে করা আছে। অন্যয় হলে কারক, হুম। ক্রিয়ার সাথে অন্যয় হলেই কারক হয়। হ্যাঁ, ক্রিয়ার সঙ্গে অন্বয় হলেই কারক হবে, তার জন্য একটা এখানে যদি আমি করণ বলি, যদি আমি বলি যে অয়ম কর্মণা ব্রাহ্মণ, তাহলে এখানে যদি আমি কর্মণা, এখানে তৃতীয় আছে, তাহলে কর্মণা, এখানে কর্মটা কারক বলি যদি,
করণ বলি, তাহলে তার জন্য একটা ক্রিয়া চাই। কোন ক্রিয়ার প্রতি এটা করণ? হুম, কোন ক্রিয়ার প্রতি করণ? তো পাওয়া যাচ্ছে না কিছুই, যাচ্ছে কি? না, যদি বলি যে বাণেন হতবান, তাহলে হননরূপ ক্রিয়ার প্রতি বাণ হচ্ছে করণ, বোঝা যাচ্ছে। কুঠারেন হুম, বৃক্ষম ছিনত্তি, ছেদন ক্রিয়ার প্রতি কুঠার হচ্ছে করণ, বোঝা যাচ্ছে। ঠিক তেমনি কর্মণা ব্রাহ্মণ বা জন্মনা শূদ্র, এই সকল যে স্থলে কি ক্রিয়া আছে? ক্রিয়া নেই, তাহলে এখানে তৃতীয়া কিভাবে হচ্ছে? তো সেরকম কিছু কিছু শব্দ, যেমন আমি বললাম প্রকৃতি শব্দ, প্রকৃতিয়া হয়, কর্ম শব্দ, হ্যাঁ, গোত্র শব্দ, এরকম, ঠিক আছে? এই সকল এরকম ভাবে আমরা প্রয়োগ করতে পারবো, শুধু সেখানে যে সকল শব্দগুলো আছে সেগুলো নয়, তাছাড়াও আরো এরকম ভাবেও আমরা নিজেদের মতো করে প্রয়োগ করতে পারবো, এরকম ব্যাকরণে বলা আছে। সেরকম সেই অনুযায়ী ক্রম শব্দটা যদিও ওখানে নেই, কিন্তু এখানে সেরকম ভাবেই হয়েছে, ক্রমেণ তস্য শরীরস্য উপরি বল্মীকঃ উৎপন্নঃ। তস্য, তস্য বলতে তৎ শব্দ আছে এখানে, তার ষষ্ঠীর এক বচন তস্য, তাই তো? হুম, তৎ শব্দ হচ্ছে সর্বনাম সংযোগ শব্দ। সর্বনাম সংযোগ শব্দের অর্থ কি হয় বলেছিলাম? পূর্ব বাক্যে যেটা বিশেষ্য আছে তারই হ্যাঁ, গ্রহণ হবে। পূর্ব বাক্যে রত্নাকর আছে প্রধান বিশেষ্য, তার গ্রহণ হবে তস্য দ্বারা, মানে রত্নাকরস্য শরীরস্য। হুম, ঠিক আছে, উপরি শব্দ যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়, তার জন্য এখানে তস্য শরীরস্য উপরি এরকম ষষ্ঠী বিভক্তি হয়েছে। ছাদের উপরে মানে ছাদেহে উপরি, উৎপীঠিকার মানে টেবিলের উপরে মানে উৎপীঠিকায়াহ উপরি। ঠিক আছে, উপরি বলতে কি এখানে দিকবাচক বোঝাচ্ছে, যদিও দিকবাচক দিকবাচক যোগে কি বিভক্তি হয়? পঞ্চমী হয়, হওয়ার কথা, কিন্তু উপরি ইত্যাদি কিছু শব্দ আছে যেগুলোকে ছেড়ে দিয়ে উপরি, উপরিষ্ঠাত, এই সকল শব্দগুলো যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়। তার জন্য তস্য শরীরস্য উপরি, উৎপীঠিকায়াহ উপরি, ছদেহে উপরি ইত্যাদি প্রয়োগ হয়। উপরি শব্দ যোগে কি বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি হয়, যার উপর বোঝাচ্ছে সেখান থেকে কি বিভক্তি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। ব্যাপারটা একটু আর একবার বলে দিন। কোনটা? সর্বনাম শব্দের ব্যাপারটা। হুম, সর্বনাম শব্দের অর্থ কোনটা আমরা ধরবো? জানি আমরা যে সর্বনাম, যদি বলি রাম গৃহ, রাম বাড়ি যাচ্ছে, সে খুব ভালো, সে সে সর্বনাম, তার দ্বারা কাকে সেই বুঝি? রামকেই বুঝি। তো সেটাকেই হ্যাঁ, এখানে হ্যাঁ, বলা হচ্ছে যে পূর্ব বাক্যে যেটা সর্বনাম, পূর্ব বাক্যে যেটা বিশেষ্য, বিশেষ্য তাকেই সেটা, হ্যাঁ, করতে হবে। হুম, বিশেষ্যের তো পরিবর্তে যেটা বসে সেটাই সর্বনাম। হ্যাঁ, তস্য শরীরস্য উপরি, উপরি শব্দ থেকে ষষ্ঠী হয়, তার জন্য তস্য শরীরস্য হচ্ছে শরীরস্য উপরি বল্মিকঃ। বল্মিক বলতে এক ধরনের কীট, উই উই, হুম, উই জানি তো আমরা সবাই, উই পোকা। ওই যে বালু দিয়ে যে ইয়া বানায় ঢিপি বানায় এরকম কিছু। না না, ওই হ্যাঁ, ওই বনে হয় দেখা যায়, উই ঢিপি হয়ে যায় না? হ্যাঁ, সে গাছে টাছেও তো হয়, কাঠে হ্যাঁ, গাছে কাঠে টাছে তো হয়, বেশি হয়। বনের মধ্যে এক একটা সেই ঢিপি ঢিপি আকারে হয়ে যায়। আপনা সেই আপনি হয়ে থাকে। যেখানে আপনা আপনি হয়ে থাকে, যেখানে সেই ওই সাপ টাপ চলে যায়, ওই হ্যাঁ, হ্যাঁ, ধরনের। দেখেছি স্যার, আমি ওরকম ওয়েট ডিপি দেখেছি, অনেক হ্যাঁ, বড় বড় ওয়েট ডিপি। হ্যাঁ, আর গ্রামের দিকে কিন্তু মাটির বাড়ি থাকলে বর্ষাকালে কিন্তু ওই ঘরের ভিতরেই ওরকম হতে থাকে ওই ঢিপি। ঘরের ভিতরেই ওরকম বড় বড় ওই ঢিপি হয়ে যায়, মানে এক রাতের মধ্যেই ওরা তৈরি করে দেয়। অত কারুকর মানে ওদের অত অত স্পিডে ওরা কাজ করে অনেক। তো মানে হয়তো রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখছে একটা দেওয়ালে পুরো ওই ঢিপি হয়ে গেছে, মানে ভীষণ বড় আকৃতি। তো এই জন্য হচ্ছে ওই যে কাদাটা ঘরে ওই ইয়ে করার জন্য, পালিশ করার জন্য, দেওয়ালগুলো পালিশ করার জন্য করা হয়, সেখানে ওই নিম পাতা ভিজিয়ে রেখে জল দিয়ে ওরকম ভাবে করে, বা
বা খড় দেয় ইত্যাদি, খড়কুটি ইত্যাদি দিয়ে পরে তৈরি করে কাদাটা, যাতে পোকা না লাগে। যে ওরা খুব শক্তিশালী আর কি, খুব তাড়াতাড়ি তৈরি ওসব করে হ্যাঁ, ফেলে। ওই এক রাতের মধ্যেই করে দেয়। ঠিক আছে, তো সেই বল্মিকহ উৎপন্ন হয়, তার শরীরে কি হয়েছে, সেই বল্মিক কীট উৎপন্ন হয়ে গেছে। দীর্ঘকাল ধরে ওইরকম একইভাবে বসে তপস্যা করছে, তাহলে আস্তে আস্তে পুরো শরীরটা একটা ওই টিলাতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি ক্রিয়াপদ আছে? উৎপন্ন হয়, এটা ক্রিয়াপদ। এখানে কি প্রত্যয় আছে কেউ বলতে পারবে? কি ধাতু আছে, কি প্রত্যয় আছে? উৎপন্ন হয়, এটা ভাঙলে কি পাওয়া যাবে? ত প্রত্যয়। হুম, ত প্রত্যয় আছে, ধাতু। ধাতুটা ধাতুটা বলতে পারছি না। ধাতু, হুম, পন কি ধাতু? ধাতু, হ্যাঁ, পন, পদ ধাতু, পদ। পদ, আর আচ্ছা। আর উত হচ্ছে উপসর্গ। তাহলে পদ ধাতুর অর্থ উপসর্গ। কি হয়? পততি, এরকম অর্থ হয়, তাই তো? হ্যাঁ, পততি মানে আচ্ছা আচ্ছা। পড়া। হুম, ঠিক আছে, তার সঙ্গে ত প্রত্যয় করলে পণ্যহ এরকম হওয়ার কথা। আর উত উপসর্গ আছে, তার জন্য উৎপন্নহ। তো পদ উৎপন্ন। ধাতুর অর্থ হচ্ছে পড়া। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে উপসর্গের দ্বারা ধাতুর অর্থ কিন্তু আলাদা হয়ে গেছে। পততি, তার অর্থ কি? পণ্যহ মানে পতিত, এরকম অর্থ হবে। পদ ধাতু, পদ। হুম, ঠিক আছে, তার থেকে উৎ উপসর্গ দিয়ে উৎপন্নহ। এখানে অর্থ কিন্তু উপসর্গের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। উৎপন্ন মানে সৃষ্টি হওয়া। ঠিক আছে, তো এগুলো তো রত্নাকর। মানে ব্যাকরণের মানে বাংলা ব্যাকরণের থেকে এই ব্যাকরণে তো অনেক বেশি বোধহয় নিয়ম আছে, তাই না স্যার? হুম, কারণ এই সংস্কৃতে। কারণ কারণ কি, বাংলা বাংলা ভাষা কত কত বছর আগে সৃষ্টি হয়েছে? বড় জোর এটা তো 200 বছর, 250-300 বছর। তার আগে এক ধরনের বাংলা থাকতো, 500 বছর। কিন্তু সংস্কৃত আদিকাল থেকে আছে, এই জন্য। আদিকাল থেকে অনেক নিয়ম, অনেক হুম, নিয়ম। হুম। তো এখানেও কিন্তু উপসর্গের দ্বারা ধাতুর অর্থ অন্য হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম রত্নাকর বহুকাল ধরে ওখানে অত্যন্ত কঠিন তপস্যা আচরণ করছিল। সেরকম তপস্যা আচরণ করতে করতে ক্রমে তার শরীরের উপরে বল্মিক নামক কীট উৎপন্ন হয়েছিল। হুম, আর পুরো বাক্য, দুটো বাক্য বোঝা গেছে সবার? হ্যাঁ। হুম, তারপরের বাক্য কি আছে? কদাচিৎ তেন মার্গেণ আগচ্ছন নারদः কুতশ্চিৎ রাম নাম মন্ত্রম অশৃণোত। ছোট ছোট বাক্য, কি আছে এখানে? কদাচিৎ তেন মার্গেণ আগচ্ছন নারদः কুতশ্চিৎ রাম নাম মন্ত্রম অশৃণোত। অশৃণোত, এখানে ক্রিয়াপদ আছে, শ্রী ধাতু, শৃণোতি এরকম রূপ হয়। তার লং লকারে প্রথম পুরুষের এক বচনে কি আছে? অশৃণোত, মানে শুনেছিল। কে শুনেছিল? কর্তরিতে আছে, তাহলে এখানে প্রথমান্ত যেটা আছে সেই কর্তা হবে। প্রথমান্ত কে আছে? নারদः। নারদহ। ঠিক আছে, নারদহ অশৃণোত, নারদহ শ্রুতবান। কি শুনেছিল? রাম রাম নাম মন্ত্র। মন্ত্রম, রাম নাম মন্ত্র। রাম নাম মন্ত্র শুনেছিল। এটা কর্ম, রাম নাম মন্ত্র হচ্ছে কর্ম। তার দ্বিতীয় এক বচনে আছে রাম নাম মন্ত্রম অশৃণোত মানে শ্রুতবান। কহ শ্রুতবান? নারদহ নারদः। শ্রুতবান। ঠিক আছে, নারদের একটা বিশেষণ আছে কি? আগচ্ছন। হুম, হুম, আগচ্ছন মানে আস্তে আস্তে। আসতে থাকে।
ঠিক আছে? আস্তে আস্তে মানে এখানে ধীরে ধীরে নয়, মানে ঠিক আছে? কামিং। হ্যাঁ, নাহলে আস্তে আস্তে বাংলাতে তো মুশকিল হয়ে যাবে। ধীরে ধীরে, আসতে থাকা। হ্যাঁ, ঠিক আছে? সেই আসতে থাকা প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে। হুম। আগচ্ছন নারদহ রাম নাম মন্ত্রম অশৃণোত। কোথা থেকে আস্তে আস্তে? তো কদাচিৎ তেন মার্গেন। কখন আসতে? তো কদাচিৎ বলা হচ্ছে এখানে। হুম, কদাচিৎ এখানে কদা একটা অব্যয়, তার সঙ্গে চিৎ একটা প্রত্যয় যোগ করা হয়েছে। তো এই চিৎ প্রত্যয়টা কোথা থেকে যুক্ত হয়? তো সর্বনাম সংজ্ঞক শব্দ থেকে চিৎ প্রত্যয়টা যুক্ত হয় অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে। এই যে আমি অত কিছু বলছি, এগুলো কিন্তু সব মনে থাকবে না, বা হয়তো কিছুই মনে থাকবে না। তাহলে এগুলো কি করতে হয়? খাতায় নোট করতে হয়। নিজের মতো করে সেটা নোট করতে হয়। সবাই এখানে অত্যন্ত সিনিয়র আছে, তার জন্য কোনটা খাতায় নোট করতে হবে কোনটা করতে হবে না সেটা বলার কিছুই নেই। চিটটা কোত্থেকে আসে? হুম, ঠিক আছে? তাহলে এই যে চিৎ প্রত্যয়, সেটা সর্বনাম সংজ্ঞক শব্দ থেকে হয়, ঠিক আছে? আর কোনো অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য হয়, অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য। যেমন এখানে কদা একটা অব্যয়, অব্যয় থেকেও হয়, ঠিক আছে? যেমন কদা একটা অব্যয়। হুম, কদা শব্দের অর্থ হচ্ছে কখন বা কোন, কোন সময়, কোন সময়ে। কদা মানে কোন সময়ে। তার সঙ্গে চিৎ যোগ করলে একটা প্রত্যয় হয়ে গেল, মানে কোনো এক অনির্দিষ্ট সময়ে। সময়টা জানা নেই, গ্রন্থকারের সেই সময়টা জানা নেই, ঠিক আছে? কখন ঠিক এসেছিল সেটা জানে না, তাহলে আমরা কি লিখবো? কদাচিৎ। স্যার সর্বনাম শব্দের পর আর একটা কি বললেন স্যার? অব্যয়ের পরেও সর্ব হয়, হ্যাঁ? বেশিরভাগ হচ্ছে সর্বনাম সংযোগ পদের পর, সর্বনাম পদের পরে সর্বনাম পদের পর আর একটা বললেন কার? অব্যয়। অব্যয় পদের পর। অব্যয় থেকে বেশি হয় না, সর্বনাম থেকেই বেশি হয়। আচ্ছা। সর্বনাম পদের পরে, পদের পরে কিন্তু, হ্যাঁ, পদের পরে বলতে যেমন সর্বনাম শব্দ সংযোগ হচ্ছে কি কিম, তাই তো? হ্যাঁ স্যার। তার রূপ হয় কি কহ, কৌ, কে, অথবা কা, কে, কাহা, হ্যাঁ হ্যাঁ। অথবা কিম, কে, কানি, এরকম ভাবে তার রূপ হয়। এই রূপের পরে চিত অথবা চন দুটো প্রত্যয় আছে, শুধুমাত্র চিত নয়, চিত আর চন। ওই যে কশ্চিৎ কশ্চনা। হ্যাঁ, তো কি হয় ওগুলো? অনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য। কশ্চিৎ মানে কি? তাকে, তার সম্বন্ধে বিশেষ কিছু জানা নেই, অনির্দিষ্ট কোনো একজন। কদাচিৎ মানে সেই সময়টা ঠিকঠাক জানা নেই, কোনো এক কালে, ঠিক আছে? কোথায় সেটাও জানা নেই, তাহলে কুত্রচিৎ। তত্রৈব কুত্রচিৎ আসিত, আমরা বলি না যে সেখানেই কোথাও ছিল, ঠিকঠাক জায়গাটা জানি না, কিন্তু কি বলি? তত্রৈব কুত্রচিৎ আসিত, সেখানেই কোথাও একটা ছিল, ঠিক আছে? তো কুত্র, কদা, কুতঃ, এখানে যেমন প্রয়োগ আছে। কশ্চিৎ, কশ্চন, কাচিৎ, কাচন, হ্যাঁ, কিঞ্চিৎ, কিঞ্চন, হ্যাঁ, এই সকল চিত আর চন, এই দুটো প্রত্যয় হয়। প্রত্যয়গুলো কিন্তু শব্দ থেকে আসবে না, শব্দের যে রূপ, মানে সুবন্ত পদ হওয়ার পরে তারপরে আসবে। কেনচিৎ, কশ্চিৎ, কস্মৈচিৎ, কস্মৈচন, কস্যচিৎ, কস্যচন, ঠিক আছে? তাহলে শব্দের যে রূপ সেটা হয়ে যাচ্ছে, তারপরে প্রত্যয়টা যুক্ত হবে। কিম শব্দের প্রথম আর এক বচনে কহ হচ্ছে, তারপরে চিত হচ্ছে, কহ যুক্ত চিত সন্ধি করলে কশ্চিৎ, কৌচিৎ, হ্যাঁ, কানিচিৎ বা কেচিৎ, এরকম আমরা বলি। কেচন, কেচিৎ, ঠিক আছে? তাহলে চিত আর চন এই দুটি প্রত্যয় সর্বনাম পদের উত্তর, সর্বনাম শব্দের উত্তর বললে গুলিয়ে যাবে, পদের উত্তর, পদ হতে হবে। পদের উত্তর হয় অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য, ঠিক আছে? সবার বোঝা গেছে চিত আর চন প্রত্যয় কখন হয়, কিভাবে হয় না হয়? হুম, হ্যাঁ। সবার? হ্যাঁ স্যার বুঝেছি। হুম, আর বাকিরা, আর বাকিদের কিন্তু গলা পাওয়া যাচ্ছে না।
হুম, অনেকজনের নাম আছে, আমি কিন্তু নাম ধরে ডাকবো, তখন কিন্তু বলতেই হবে। বাকিদের বোঝা গেছে কি না? অনলাইনে হলেই এক সমস্যা। হুম, ফোনের স্যার কাছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিরা হয়তো ফোনের কাছেই নেই। ঠিক আছে, তাহলে কদাচিৎ মানে কোনো এক সময়ে, অনির্দিষ্ট কোনো একটা কালকে বোঝাচ্ছে। তেন মার্গেণ আগচ্ছন নারদः। আবার কি বলছে না, কুতশ্চিৎ। কুতশ্চিৎ মানে কুতঃ, মানে কোথা থেকে, তাই তো? কিন্তু কোথা থেকে সেটাও নির্দিষ্ট নেই। তাহলে কুতশ্চিৎ মানে কোনো এক জায়গা থেকে। রাম নাম মন্ত্রম অশৃণোত, শুনতে পেয়েছিল। হুম, বোঝা গেছে? হ্যাঁ। তো এরকম যখন কোথা থেকে আসছে সেটা যখন বুঝতে পারে না, তখন কি হয়, চারদিকে আমরা তাকিয়ে দেখি কোথা থেকে আসছে। তো ঠিক নারদও সেরকম চারদিকে যখন তাকিয়ে দেখলো, তখন সে কি দেখলো, সহ ধ্বনিহি, মানে সেই যে ধ্বনিটা, রাম নামের মন্ত্রটা, একটা ধ্বনি সে শুনতে পাচ্ছিল। সহ ধ্বনিহি বল্মীকাত আগচ্ছতি ইতি সহ জ্ঞাতবান। সেই ধ্বনিটা বল্মীক যে সেই উইটিলা হয়ে গেছিল, সেখান থেকে আসছে, এটা সে বুঝতে পারলো। তাহলে ধ্বনিহি বল্মীকাত আগচ্ছতি, এখানে পঞ্চমী হয়েছে কেন? কারণ বিভেদ বোঝাচ্ছে, ভেদ বোঝাচ্ছে, তার থেকে বিচ্ছেদ বোঝাচ্ছে, সেখান থেকে আসছে, এরকম অর্থ বোঝাচ্ছে বলে পঞ্চমী হয়েছে। সহ ধ্বনিহি বল্মীকাত আগচ্ছতি ইতি সহ জ্ঞাতবান। সহ বলতে নারদঃ জ্ঞাতবান। নারদঃ পূর্বম রত্নাকরায় দত্তম রাম মন্ত্রোপদেশম অস্মরত। ঠিক আছে, নারদ তখন শুনে পরে, সে যখন বুঝতে পারলো যে ওই উইটিল থেকে রাম নাম, এই মন্ত্রটা ওই উইটিল থেকে শোনা যাচ্ছে, তখন সে কি ভাবলো, সহ নারদঃ, তখন ওর মনে পড়লো কি, যে পূর্বে আমি একে রাম নাম মন্ত্র দিয়ে এসেছিলাম। তো সেটা সে অস্মরত মানে স্মৃতবান। স্মৃ ধাতু তার লং লকারের প্রথম পুরুষে এক বচনে, অস্মরত মানে স্মৃতবান। সেটা নারদঃ স্মৃতবান। কিম স্মৃতবান? পূর্বম রত্নাকরায় দত্তম রাম মন্ত্র উপদেশম অস্মরত। রত্নাকরকে যে দিয়েছিল রাম মন্ত্র উপদেশ, সেই রাম মন্ত্র উপদেশটা তার কি হলো, মনে পড়লো। হুম, দত্তমটা এখানে কি হয়েছে? ক্ত প্রত্যয় হয়েছে দা ধাতু। एषः एव अत्र तपः आचरति इति ज्ञात्वा सः तम् उद्दिश्य वत्स उत्तिष्ठ त्वमिदानीं पुण्यवान असि। তো সেই যখন সে মনে করলো, তার যখন মনে পড়লো যে আমি একে রাম নাম মন্ত্র উপদেশ দিয়েছিলাম, সেই উপদেশ যখন তার মনে পড়লো, তখন সে কি বললো, এষः এব অত্র তপঃ আচরতি ইতি জ্ঞাত্বা। সেই রত্নাকরী এখানে তপ আচরণ করছে, এটা সে জেনে, জ্ঞাতবা মানে জেনে, ক্তোয়া প্রত্যয় আছে, জ্ঞা ধাতু ক্তোয়া প্রত্যয়। ঠিক আছে, সহ তম উদ্দেশ্য, তাকে উদ্দেশ্য করে কি বললো, বৎস উত্তিষ্ঠ, হে বৎস ওঠো, ত্বম ইদানিম পুণ্যবান আসি, তুমি এখন কি পুণ্যবান হয়েছ। ইদানিম এটাও একটা অব্যয়। ত্বম ইদানিম পুণ্যবান আসি, তপসঃ কারণাৎ ত্বম অধুনা নির্দোষঃ আসি। আর তপসাচরণ করেছ, তপস্যাচরণ করেছ, এই কারণে, এর জন্যে, হুম, ত্বম অধুনা নির্দোষঃ আসি, তুমি এখন নির্দোষ। ঠিক আছে, এখানে কারণাৎ মানে হেতু বুঝিয়েছে। তো যেটা হেতু বোঝায় সেখানেও কি হয়, পঞ্চমী বিভক্তি হয়। যেটা হেতু বোঝায়
সেখানেও কি হয়? পঞ্চমী। হুম। এখানে যদি কারো নায়ও থাকতো সেটা কি ঠিক হতো? কি? কা- কারো নায়ও না, চতুর্থী? চতুর্থী হবে না তো। কারণ সাধারণত তো হেতুতে চতুর্থী হয়। না, হেতুতে কোথায় চতুর্থী হয়? উম, আচ্ছা, জন্ম নিমিত্ত চতুর্থী হেতার্থে হয়। পঞ্চমী। হুম। পর্বত বর্ণিমান ধূমাত। হুম। পঞ্চমী হয়, হেতু অর্থে পঞ্চমীই হয়। অথবা তৃতীয়াও হতে পারে। হেতু অর্থে কি হয়? তৃতীয়া হয় অথবা পঞ্চমী হয়, চতুর্থী হয় না। চতুর্থী কখন হয়? যখন কোনো কোনো ফলকে উদ্দেশ্য করে যখন আসি, হুম, তখন হচ্ছে চতুর্থী হয়, নিমিত্ত বোঝালে। তাদর্থে বোঝালে, তাদর্থে চতুর্থী বাচ্চা, তাদর্থে বোঝালে। হুম। যেমন হ্যাঁ, গৃহ তৈরি করার জন্য যদি কাঠ নিয়ে আসা হয় তাহলে কি বলবো? গৃহায় কাষ্ঠম। কি বলবো? গৃহায় গৃহায় কাষ্ঠম, কাষ্ঠম। উদ্দেশ্যে। এখানে নিমিত্ত অর্থে হবে চতুর্থী। ঠিক আছে, সেখানে নিমিত্ত অর্থ হচ্ছে। তপসহ কারণাৎ এখানে হেতু বোঝাচ্ছে বলে পঞ্চমী হচ্ছে। তপসহ কারণাৎ, তপসহ এখানে কিন্তু ষষ্ঠী আছে। তপস শব্দ বলেছিলাম, তার ষষ্ঠীর এক বচন না, তপসহ কারণাৎ ত্বম অধুনা মানে এখন, অধুনা মানে এখন, নির্দোষঃ আসি, বল্মীকাত বহিঃ আগচ্ছ। বহিঃ শব্দ যোগে কি হয়? পঞ্চমী বিভক্তি হয়, তার জন্য বল্মীকাত বহিঃ বলছে, আগচ্ছ ইতি অবদৎ। বহিঃ শব্দ যোগে কি বিভক্তি হয়? গ্রামাত বহিঃ। হ্যাঁ, পঞ্চমী হয়। পঞ্চমী। নগরাত বহিঃ, গ্রামাত বহিঃ, গৃহাত বহিঃ। বহিঃ একটা অব্যয়। গ্রামাত বল্মীকাত বহিঃ আগচ্ছ ইতি অবদৎ। তদা রত্নাকরः বল্মীকম ভিত্বা বহিঃ আগচ্ছত। তখন সে সেই বল্মীকি ওইটাকে ভেঙে দিয়ে তার থেকে বাইরে এলো। অতঃ তস্য নাম বাল্মীকি ইতি প্রসিদ্ধম। এই জন্য তার নাম কি হলো? বাল্মীকি, এটা প্রসিদ্ধ হয়েছিল। ঠিক আছে। এখন আচ্ছা। 5 মিনিট একটু ব্রেক। আমি একটু হুম, সবাই একটু ব্রেক নিতে পারো 5 মিনিট। ঘুম পেলে একটু চোখে জল নিয়ে এসে আবার বসতে হবে। ঠিক আছে, 5 মিনিট একটু ব্রেক রয়েছে, আমি একটু আসছি।
সকলে আছে তো? হ্যাঁ স্যার। স্যার আছি। হুম। স্যার আছি। হ্যাঁ, তাহলে এই অতটা পড়া হোক একবার, কেউ একজন দেখি কিরকম রিডিং পড়া হচ্ছে, রত্নাকর এখান থেকে, স্যার যারা কেউ আমার একদম জিজ্ঞাসা কিছু ছিল বলছে না। স্যার, হুম। এই যে আমরা বলছি যে বহি এটার যোগে পঞ্চমী হয় হুম। আর হচ্ছে যে উপর এটাতে ষষ্ঠী হয়। এখন আমি আসলে এগুলোকে মানে বাংলা যেরকম আমরা বলি না যে বাহির হওয়া, কোথাও থেকে বাহির হওয়া, তো থেকেতে সাধারণত পঞ্চমী হচ্ছে, হুম। আর উপরে কোনো কিছুর উপরে এর ছাদের উপরে, তো এখানে সাধারণত এর কারণে ষষ্ঠী হচ্ছে। তো এরকম লজিক দিয়ে কি হচ্ছে ব্যাপারগুলো? এরকম লজিক দিয়ে কিছু মনে রাখা যেতে পারে, কিন্তু সংস্কৃতে তো বস্তুত এরকম ভাবে হয় না। সংস্কৃতে একটা নিয়ম করা হয়েছে সাধারণভাবে, এই যে ব্যাকরণ রচনা করা হয়েছে, সেই ব্যাকরণ রচনা কেন করা হলো, ঠিক আছে? তো সেখানে পুরো বিষয়টাই বলতে হবে যদি বলতে চাই, তাহলে এই ব্যাকরণ রচনা কেন করা হলো সেখানে কেউ কেউ সেখানে পুরো ভাষ্যকারে মহাভাষ্যকার এই সকল বিষয়গুলো প্রথমেই আলোচনা করেছেন, যাতে যারা ব্যাকরণ নিয়ে পড়বে তাদের মধ্যে অন্তত সন্দেহ যাতে না থাকে, ঠিক আছে, যে ব্যাকরণ কেন দরকার। তো কেউ কেউ এখানে বলছেন যে শব্দের সাধুত্ব জানার জন্য ব্যাকরণের প্রয়োজন, এই শব্দটা সাধু কি না, এই শব্দটা প্রয়োগ করা যায় কি না, এটা জানার জন্য ব্যাকরণের প্রয়োজন, ঠিক আছে। শব্দ কি ধরনের হতে পারে, তো কিছু শব্দ লৌকিক শব্দ, যেমন আমরা লোকে ব্যবহার করি, আর কিছু শব্দ আছে বৈদিক শব্দ যেগুলো বেদে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সেই সকল বৈদিক শব্দ আর লৌকিক শব্দ যত কিছু যা কিছু আছে, সেই সকল শব্দগুলো সাধু কি না সেটা জানার জন্য আমাদের ব্যাকরণ প্রয়োজন। যেমন লোকে যদি দেখতে যাই, গৌহু একটা গৌর একটা শব্দ আছে, তার অর্থ হচ্ছে কি শাসনাদিমত পদার্থ, গরু একটা যে পদার্থ সেটা হচ্ছে তার অর্থ। এখন সেই শাসনাদিমত পদার্থটাকে বোঝানোর জন্য শাসনা বলতে গরুর যে কম্বলটা আছে না গলাতে, গো কম্বল, সেটাকে শাসনা বলা হয়। সেটা একমাত্র গরুরই আছে, অন্য কারোর কিছু নেই, কিন্তু নেই, মহিষের নেই, কিন্তু মহিষের গলা লম্বাই হয়। গো কম্বল যেটা সেটা একমাত্র গরুরই থাকে। তো গরু গরু এই পদের অর্থ কি, তো শাসনাদিমত পদার্থই হচ্ছে গরু পদের অর্থ। এখন শাসনাদিমত পদার্থটাকে বোঝানোর জন্য যেমন গো একটা শব্দ আছে প্রাতিপদিক, ঠিক তেমনি গণি একটা শব্দ আছে, গাভী একটা শব্দ আছে, গোতা একটা শব্দ আছে। তাহলে একটা অর্থকে বোঝানোর জন্য এরকম 7-8টা শব্দ আছে। এখন আমাদের এখন যে ব্যাকরণ জানে না তার মনে এখন সন্দেহ হবে যে কোন শব্দটা ঠিক, ঠিক আছে। তাহলে লৌকিক শব্দের সাধুত্ব জানার জন্য ব্যাকরণের প্রয়োজন, তাই তো? ঠিক তেমনি বৈদিক শব্দের সাধুত্ব জানার জন্য ব্যাকরণের প্রয়োজন। এখন যেমন আমি বললাম আগেই, একটা বাচ্চা ছেলে, সে তার মাতৃভাষা বাংলা, হুম, আগে তো এর মাতৃভাষা বাংলা, এখন সেই ব্যাকরণ যদি নাও জানে, তবু তবু কি সে বুঝতে পারবে না যে কোন প্রয়োগটা ঠিক কোন প্রয়োগটা ভুল? একটা গ্রামের ছেলেকেও যদি বলি, যাচ্ছে সে, উম, যাচ্ছে বাড়ি ঘর সে, বা এরকম একটা বাক্য, যাচ্ছে বাড়ি খাচ্ছে সে, বা সে বাড়ি যাচ্ছে খাচ্ছে, এরকম যদি, যেগুলো যার কোনো অর্থই নেই, এর ধরনের বাক্য বলি, হ্যাঁ, তাহলে সে তো বুঝতে পারবে যে এই বাক্যটা ভুল বলছে, সে কিছু এর কোনো অর্থ নেই, পারবে কিনা? কিন্তু সে কি কোনো ব্যাকরণ জানে? জানে না। তাহলে ঠিক তেমনি সেখানে যে বললো যে শব্দের সাধুত্ব জানার জন্য ব্যাকরণের প্রয়োজন, তখন এখন একজন বলবে যে শব্দের সাধুত্ব জানার জন্যই ব্যাকরণ যদি হয়, তাহলে ব্যাকরণ হচ্ছে অনর্থক। কেন? কারণ শব্দ সাধুত্ব, শব্দ দুই ধরনের হয় বললাম, লৌকিক শব্দ অথবা বৈদিক শব্দ। তাহলে যারা লৌকিক ভাষা জানে, মানে মাতৃভাষা, সে লৌকিক শব্দ জেনে যাবে, আর আর বেদ অধ্যয়ন করছে, তার থেকে বৈদিক শব্দগুলো জেনে যাবে। তাহলে লোকান্য লৌকিকাহা বেদান্য বৈদিকাহা, এরকম ওখানে বলা হচ্ছে যে বেদ থেকে বৈদিক শব্দ জেনে যাবে, লোক থেকে লৌকিক শব্দ জেনে যাবে, অনর্থকম ব্যাকরণম। হুম, তাহলে অনর্থক ব্যাকরণ, ব্যাকরণের দরকার কি? তো সেখানে মহাভাষ্যকার একটা কথা বলেছেন যে লোক থেকেও লৌকিক শব্দ জানা যাবে ঠিক, বেদ থেকেও বৈদিক শব্দ জানা যাবে ঠিক, কিন্তু বর্তমান সমাজে একটা আনুষঙ্গিক ভাবে এটা বলছে, আমি পুরো বিষয়টা এখানে বলছি বলে এই অত কিছু বলছি, হ্যাঁ। তো সেখানে মহাভাষ্যকার একটা কথা বলছেন যে আগে কি হতো, বেদম অধীত্য ব্যাকরণম স্মাধীয়তে, বেদ অধ্যয়ন করার পরে সবাই সামান্যভাবে বেদ অধ্যয়ন করে পরে সবাই কি করতো, ব্যাকরণ প্রভৃতি দর্শন শাস্ত্র
যে বেদের অঙ্গ সেগুলোও পড়তো। কিন্তু এখন কি হয়, অধুনা বেদম অধীত্যে ত্বরিতা বক্তারও ভবন্তি। এখন বক্তারোহ মানে ওই বেদ একটু পড়েই প্রবচন দিতে শুরু করে দেয় এখন। সেটা মহাভাষ্যকার চিন্তা করে দেখা গেলে মহাভাষ্যকার তখনই সেই বিষয়টা বলে দিচ্ছেন, হ্যাঁ, যে বেদম অধীত্যে ত্বরিত বক্তারও ভবন্তি, বেদ অধ্যয়ন করেই সাক্ষাৎ পড়াতে শুরু করে দেয়। ব্যাকরণ ট্যাকরণ আর কিছু পড়লো না, ঠিক আছে। তার জন্য আগে ঠিক ছিল, কিন্তু এখন ব্যাকরণ অবশ্যই লাগবে, এটা একটা বলছেন। তারপরে তিনি কি বললেন যে ঠিক আছে, লৌকিক থেকে তো লৌকিক শব্দ লোক থেকে তো জানা যেতে পারে, কিন্তু সেই কিভাবে জানা যেতে পারে, তো প্রতিপদ পাঠ করে। প্রতিপদ পাঠ মানে যেমন বলবো গো শব্দ সাধু, ইন্দ্র শব্দ সাধু, বিষ্ণু শব্দ সাধু, হরি শব্দ সাধু, স্বরব্যয়ম স্বর্গ নাগ ত্রিদিবৌক সাহা। হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা পদ অমরকোষ ইত্যাদিতে যেরকম বলা আছে, প্রত্যেকটা পদ উচ্চারণ করে করে বলতে হবে এগুলো সাধু শব্দ আর এগুলো অসাধু শব্দ। মানে সাধু শব্দ পাঠ করিয়ে দেবে, তার থেকে অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে অসাধু শব্দ, বুঝে যাবে সে। হ্যাঁ, আমি যদি বলি যে গরুকে বোঝানোর জন্য গো এই শব্দটাই সাধু, তাহলেই বুঝে যাবে বাকি সব সব শব্দই কি অসাধু, এরকম ভাবে হয়ে যাবে। কিন্তু এরকম ভাবে হলেও সেটা কতদিন লাগবে, তো তার একটা পরিগণনা মহাভাষ্যকার ওখানে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন, বৃহস্পতিরিন্দ্রায় দিব্য বর্ষ সহস্রম প্রতিপদ উক্তানম শব্দানম শব্দ পারায়ণম প্রবাচ নান্তন জগাম। এরকম তিনি বলছেন কি, বৃহস্পতি ইন্দ্রায় দিব্য বর্ষ সহস্রম প্রতিপদ উক্তানম শব্দানম শব্দ পারায়ণম প্রবাচ নান্তন জগাম। তার মানেটা কি, বৃহস্পতি ইন্দ্রকে দিব্য বর্ষ সহস্র কাল ধরে এরকম ভাবে প্রতিপদ শব্দের পারায়ণ করেছিল। পারায়ণ মানে এরকম, এই আমি যেমন বললাম না, হরি শব্দ সাধু, ইন্দ্র শব্দ সাধু, গো শব্দ সাধু, হ্যাঁ, শিব শব্দ সাধু, এরকম ভাবে দিব্য বর্ষ সহস্র। আমাদের মতো 1000 বছর নয়, আমাদের যেটা 1 বছর সেটা হচ্ছে ওদের 1 দিন, আবার 1 বছর 1 রাত ওদের, মানে ওদের টোটাল 24 ঘন্টা হচ্ছে আমাদের 2 বছর। তাহলে সেরকম ওদের দিব্য বর্ষ সহস্র কি করেছিল, শুধু বৃহস্পতি ইন্দ্রকে প্রতিপদ উক্তানম শব্দানম শব্দ পারায়ণম প্রবাচ। তাহলে তাহলে কি ইন্দ্র সব সমস্ত শব্দ সাধুত্ব জেনে গেছিল? নান্তন জগাম না অন্তম জগাম, অন্ত প্রাপ্ত হয়নি, শেষ করতেই পারেনি পুরোটা, ঠিক আছে। তো সেখানে কে প্রবক্তাকে, গুরুকে, বৃহস্পতি ইন্দ্রশ্চাধ্যেতা বৃহস্পতিশ্চ প্রবক্তা। কতটা সময়, 1 দিন 2 দিন নয়, দিব্যম বর্ষ সহস্রম কালহ নান্তন জগাম। মহাভাষ্যকার সেখানে বলছেন যে তাহলে দিব্য বর্ষ সহস্র কাল, ইন্দ্রের মতো একজন হচ্ছে শিষ্য, বৃহস্পতি সেখানে প্রবক্তা গুরু, আর দিব্য বর্ষ সহস্র কাল তথাপি শেষ হয়নি। আমাদের কি কথা, কিম পুনরস্মদাধীনাম, আমাদের কি, আমরা 100 বছর বড় জোর বাঁচতে পারি? তাহলে আমাদের কি কথা? তাহলে সমস্ত শব্দের সাধুত্ব জ্ঞান কার দ্বারা সম্ভব, মানে এইরকম লোকের দ্বারাও সম্ভব, কিন্তু লঘু না উপায়েন, অত্যন্ত লঘুভূত উপায়ের দ্বারা যদি আমাদেরকে শব্দের সাধুত্ব জানতে হবে, তাহলে কি জানতে হবে? তার জন্য হচ্ছে ব্যাকরণ প্রয়োজন। না চান্তরেণ লঘু না উপায়েন শব্দাহ শক্যাহ বিজ্ঞাতম। ব্যাকরণকে ছেড়ে দিয়ে অন্য কোনো লঘুভূত উপায়ের দ্বারা শব্দ জানা যায় না, তার জন্য ব্যাকরণেই প্রয়োজন। তো এরকম করে তো কিভাবে লঘু উপায়ের দ্বারা শব্দের সাধুত্ব জানা হবে, এবারে মেন প্রসঙ্গ আমাদের যেটা সেটা আসছে কি, যে কিভাবে শব্দের সাধুত্ব জানা যাবে ব্যাকরণের দ্বারা, লঘু উপায় কিভাবে, কিরকম উপায় ব্যাকরণে গ্রহণ করা হয়েছে। তো ভাষ্যকার সেখানে বলছেন কোথাও কোথাও উপসর্গ করতে হবে, আবার কোথাও কোথাও অপবাদ করতে হবে। উৎসর্গ করতে হবে, আবার কোথাও কোথাও অপবাদ করতে হবে। উৎসর্গ মানে কিছু কিছু শব্দের সাধুত্ব প্রতিপাদন করার জন্য সামান্য কিছু নিয়ম করতে হবে, আর কিছু কিছু জায়গাতে বিশেষ নিয়ম করতে হবে, ঠিক আছে। তো সেই সামান্য নিয়ম বিশেষ নিয়ম আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি যে কোশ্চেনটা করেছো সেই তার পরিপ্রেক্ষিতে। তো মহাভাষ্যকার সেখানে বলে দিয়েছেন কি এক জায়গাতে, যে দিকবাচক সমস্ত যত শব্দ আছে,
সেই সমস্ত শব্দ যোগে কি বিভক্তি হবে? পঞ্চমী বিভক্তি হবে। ঠিক আছে? দিকবাচক যত সমস্ত শব্দ আছে সেই যোগে পঞ্চমী বিভক্তি হবে। এখন উপরি, এটা উপর দিক বোঝাচ্ছে কিনা? হুম হুম, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বোঝাচ্ছে তো? হ্যাঁ স্যার মানে বুঝাচ্ছি। হ্যাঁ বহিহি মানে বাইরের দিক, বহির্দিক, সেটা দিক বোঝাচ্ছে। হুম, হ্যাঁ উপরিষ্ঠাত, এখানেও দিক বোঝাচ্ছে। তাহলে এখন দিকবাচক শব্দ যোগে কি বিভক্তি হবে? পঞ্চমী হবে। হুম পঞ্চমী। পঞ্চমী। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে উপরি যোগে কিন্তু ষষ্ঠী বিভক্তি হচ্ছে। হুম ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে? তো সেখানে তার জন্য কিছু বিশেষ নিয়ম করছে। ঠিক আছে? তার জন্য উপরি শব্দ যোগে এখানে ষষ্ঠী হয়েছে, কিন্তু বহিঃ শব্দ যোগে পঞ্চমী হয়েছে। বহিঃ শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হবে, এটা কিন্তু মহাভাষা পাণিনি কোথাও বলেনি, কিন্তু কিছু বিশেষ নিয়ম কিছু বিশেষ প্রয়োগ করেছে। সেই প্রয়োগ দেখে আমরা বুঝছি হ্যাঁ বহিঃ শব্দ যোগে পঞ্চমী বিভক্তি হবে। কি কি শব্দ যোগে পঞ্চমী হবে তার ক্ষেত্রে পৃথক, বিনা, নানা ইত্যাদি শব্দ করেছে। পৃথক শব্দ, বিনা শব্দ, নানা শব্দ ইত্যাদি শব্দ যোগে তৃতীয়া হয়, পঞ্চমী হয়। ঠিক আছে? তার সঙ্গে কি আছে আর? স্যার নানা। হ্যাঁ, তৃতীয়া হয়। পৃথক, বিনা, নানা, এখানে কি হয়? তৃতীয়া হয়, দ্বিতীয়া হয়। আচ্ছা, আর যে শব্দটা, যে সূত্রটা আছে আমি মনে করছি, বলছি একটু, এক সেকেন্ড। সূত্র কি আছে? অন্যারাদিতরর্থে দিক শব্দান চুত্তর পদা যাহি যুক্তে। অন্য শব্দ, আরাত শব্দ, ইতর শব্দ, ঋত শব্দ, গ্রামাত ঋতে হয় না যেমন, আর কি দিক শব্দ। স্যার এটা একটু লিখে দেবেন? কোনটা? এই যে আপনি যে কটা লিস্ট করছেন। হ্যাঁ, অন্য, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, অন্য শব্দ, অন্য শব্দ, আরাত শব্দ, ইতর শব্দ, ঋতে শব্দ আর দিকবাচক শব্দ। স্যার অন্য, আরাধ, ইতর, ঋতে, ইতর, ঋদ্ধে। ঋতে, ঋতে এটা হচ্ছে একটা অব্যয়, বাকিগুলো কিন্তু অব্যয় নয়, বাকিগুলো শব্দের রূপ হয়। ঋতে অন্য, মানে আরাধ, ইতর, ঋতে, আরেকটা আর হচ্ছে দিকবাচক শব্দ। আচ্ছা। রয় হস্যি তয়কার না রয় দীর্ঘি তয়কার? হুম, ঋতে, মানে রিতে। রি হ্যাঁ রি হ্যাঁ। রি লি যেমন হয় না, রি, সেই রি, ও রি, রি তয়কার। রি তয়কার। ঋতু ঋতে মানে মানে কি বিনা। স্যার? হ্যাঁ, ঋতে মানে ঋতু বিনা মানে বা বিনা। ছাড়া, তাকে ছাড়া। ঋতে মানে বিনা। ঠিক আছে? তো অন্য, আরাত, ইতর, ঋতে আর দিক শব্দ, শব্দবাচক শব্দ। হ্যাঁ, যোগে পঞ্চমী বিভক্তি হয়। আরাত মানে আরাধ কি? মানে আমার আরাধ্যা এরকম ধরনের? হুম, আরাধ মানে হচ্ছে মানে শিব না, আমার আরাধ্য এরকম? আরাত মানে হচ্ছে সমীপে, সমীপে।
আচ্ছা, আর রয়াকার ধ, ত ত ত ত, আর তয় আত, হলন্ত। হলন্ত। তয় হলন্ত, তাই তো? হুম হুম। আর ইতর মানে ইতর বিশেষ এই জিনিসটা তো? ইতর মানে হচ্ছে ভিন্ন। ইতর মানে ভিন্ন। আচ্ছা, হুম। ইতর মানে ইতর হলন্ত হবে না, হলন্ত হবে না, অকারান্ত শব্দ, ইতর শব্দ। মানে ইতর, তাই তো? হুম। এই যে উম, উম, যেমন উদাহরণ হচ্ছে শ্যামহ রামাত ইতরহ, মানে ভিন্ন। ইতরহ মানে এখানে বাংলা যে ইতর ওটা নয়। অন্য শব্দের যেটা অর্থ সেটাই হচ্ছে ইতর শব্দের অর্থ। অন্যহ, ভিন্নহ, ইতরহ। ঠিক আছে। তাহলে অন্য মানে অন্যের উদাহরণ কি হবে? ওই যেমন বললাম রামাত লক্ষ্মণঃ অন্যঃ, মানে ভিন্নঃ। রামাত লক্ষ্মণঃ ইতরঃ। গ্রামাত আরাত বনম, মানে গ্রামের সমীপেই বন। ঠিক আছে। আর আর রীতে মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে, মানে বিনা অর্থে। ঠিক আছে। যেমন যজ্ঞদত্তাৎ রীতে সর্বে আগচ্ছন্তু, মানে যজ্ঞদত্তকে ছেড়ে দিয়ে বাকি সবাই আসুন। বা অস্মৎ রীতে সর্বে গচ্ছন্তু, মানে আমাকে ছেড়ে দিয়ে সবাই যাও। ঋত গ্রামাত আরাত বনম। গ্রামাত, হ্যাঁ, গ্রামাত আরাত বনম না বন? বনম বনম। স্যার, ঠিক এখানে আছে। বনম শব্দটা কি ওই ফল শব্দের মতো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর দিক শব্দের উদাহরণ কি? মানে এখানে গ্রামের যে ছাড়া রাম সমীপে বনে। গ্রাম, গ্রাম, ভিলেজ, গ্রাম। গ্রামাত আরাত আচ্ছা, বনম। রামাত, আমি রামাত শুনছি স্যার। হুম 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 গ্রামা তারাত বনম মানে হুম। হচ্ছে গ্রাম। এখানে ইয়ে লাগবে না? মানে ক্রিয়া কিছু লাগবে না স্যার? এখানে ক্রিয়া একটা উজ্জ আছে, বনম অস্তি। আচ্ছা, ঠিক আছে। আর দিক শব্দ যোগে যেমন দিক শব্দ, দিকবাচক শব্দ কি পূর্বহ, তাই তো? তাহলে গ্রামাৎ পূর্বহ পর্বতঃ, মানে গ্রামের পূর্ব দিকে হচ্ছে পর্বত আছে। তো এখানে হচ্ছে দিকবাচক শব্দ যোগে কি হয়েছে, পঞ্চমী বিভক্তি হয়েছে, এরকম বলা হয়েছে। তাহলে উপরি যোগে আবার কিন্তু আলাদা হয়েছে। ওটা ষষ্ঠী বিভক্তি হবে স্যার, উপরি ওখানে শব্দ কিন্তু যোগে। ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে দিকবাচক শব্দ যোগে কি বিভক্তি হওয়া উচিত? পঞ্চমী। পঞ্চমী, কিন্তু এখানে কি হ্যাঁ ষষ্ঠী হয়ে যাচ্ছে, বিশেষ নিয়ম আছে। হ্যাঁ, ওখানে ষষ্ঠীর জন্য বিশেষ নিয়ম আছে। তো এখানে কিন্তু বহিঃশব্দটা নেই, তবু বহিঃশব্দ যোগে পঞ্চমী হচ্ছে, তার জন্য বিশেষ একটা প্রয়োগ করেছেন, সেই প্রয়োগ দেখে বুঝতে হবে। ঠিক আছে। আরো এখানে কিছু কিছু প্রত্যয় আমি মানে যেগুলো বিশেষ করে বলিনি, যেমন জ্ঞাতওয়া, এখানে ত্বা প্রত্যয় আছে। হিতওয়া, এখানে ত্বা প্রত্যয় আছে। জ্ঞাতবান, এখানে তবুত প্রত্যয় আছে। ঠিক আছে। তো এখানে কিছু কিছু জায়গাতে স্পেশাল কিছু আসছে, সেগুলো একদিনে পুরোটা বলা যাবে না। আজকে এই প্রথম লাইনেই অনেক কিছু বলা হয়ে গেছে।
স্যার আপনি তো সব বলে দিচ্ছেন, আমরা কতটা মনে রাখতে পারবো বুঝতে পারছি না। তার জন্য খাতায় একটু নোট করতে হয়। হ্যাঁ, নোট করে নিচ্ছি, কিন্তু ওগুলো পড়তে হবে সব সময়তেই। কত নিয়ম, অনেক নিয়ম, অনেক নিয়ম। অনেক নিয়ম, অনেক মানে সামান্যভাবে জানার জন্য একটা 6 মাসের কোর্স ঠিক আছে, কিন্তু নিজেকে চর্চাতে রাখতে হবে। চর্চা যত হ্যাঁ, থাকতে চর্চায় পারবে থাকলে পারে তাহলে এগুলো তাহলেই হবে। মানে শেখাটা একটু সার্থক হবে, হুম। কিন্তু কি জানি কি করে চর্চা করে রাখবো জানি না। যে কোনো ভাষা এতদিন তো শেখার ক্ষেত্রে যেটাই, চর্চাটা না থাকলে শেখা ভাষাও ভুলে যায়। হ্যাঁ এতদিন স্যার। তো কদাচিৎ হুম। মানে কোনো এক সময় এটা জাস্ট অর্থ পড়েছে, এখন এই কদাচিৎকে ভাঙতে গিয়ে এই চিৎ হুম কোথায় হবে না হবে ইত্যাদি অনেক কিছু এসে গেছে। হুম হুম। স্যার আসলে একটু কেন বই পড়লে কেন বোধহয় অতগুলো বলা গল্পের হচ্ছে, কারণ বইগুলো। না হলে কিন্তু যদি অতগুলো না বলি তাহলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে পড়ার সময় অসুবিধা হবে একটা, আর নিজে থেকে বাক্য বলতে পারবে না কেউ। যে কোনো এক সময়ে সেটা আমি কিভাবে বলবো, বা যদি আমি কোনো এক সময় তো আমি এখানে পড়ে নিলাম কদাচিৎ, কিন্তু কাউকে কোনো একজনকে আমি দিতে চাই, তাহলে আমি কি বলবো সেখানে? কস্মৈচিৎ দাতুম ইচ্ছামি। ঠিক আছে, তো সেই অনির্দিষ্ট কাউকে বোঝানোর জন্য। চিৎ ব্যবহৃত। ঠিক আছে, তাহলে এই প্যারাটা হলো। পরের প্যারাটা দেখি আমরা। স্যার আমি এগুলো ভেবেছিলাম থেকে ওই সংস্কৃত একটু গল্পের বই পড়লে ভালো হয়। এই তো, ছোট ছোট এগুলো তো গল্পের গল্পই বই, তো। না ওই যে পড়লে পারে তাহলে একটু চর্চাটা থাকে, তাই না? তার জন্য তো আমি এটার পিডিএফটা দিয়ে দিই। ওই পিডিএফটা পড়তে হবে। হ্যাঁ। পিডিএফটা হ্যাঁ আগের স্যার, সপ্তাহে বুঝতে দিয়ে পেরেছি। দিলাম কেন, পুরোটা পড়লে ভালো। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, এই প্যারাটা যখন বাড়িতে গিয়ে পড়া হবে তখন দেখবেন একটু মনে আনন্দ লাগবে, কারণ এই প্যারাটাতে মধ্যে যা কিছু আছে সবই বুঝতে পারবেন। কোথায় কি হচ্ছে, কেন কি কারণ, সবই বুঝতে পারবেন। সবই কিছু জানা হলেও তো আর কি মনে থাকবে। ব্যাপারটা। তারপরে কি বলা হচ্ছে, তদনন্তরম মহর্ষি বাল্মীকি তমসা নদ্যাহ তীরে আশ্রমে বাসম অকরোত। আর বিষয়টা অনেকটা জানা জানা যাচ্ছে, এই বিষয়টাও একটা ভালোই। উম, অনেক কিছু জিনিস এখানে আসছে, যেমন কি বলা হচ্ছে, তদনন্তরম মানে তারপরে, যখন সে এরকম বাল্মীকি নামে প্রসিদ্ধ হয়ে গেছে, একজন ঋষি হিসাবে পরিগণিত হয়ে গেছেন, তারপরে তদনন্তরম মহর্ষি বাল্মীকি তমসা নদ্যাহ তীরে আশ্রমে বাসম অকরোত। তমসা আর মুরলা বলে দুটো নদী ছিল। হুম, ওই যেখানে সীতামা বনবাসে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল একা, তো এই তমসা নদীর ওখানেই বাল্মীকির আশ্রম আছে। তমসা নদীর নাম কি তমসা, এখন সেই নদীটা আছে কিনা জানি না। ঠিক আছে, তো এই তমসা নদীর তীরে একটা আশ্রমে সেখানে বসবাস করতেন, বাসম অকরোত। স্যার বিঠুরে মনে হয় আছে। হুম। বিঠুরে মনে হয় আছে স্যার, এখনো বাল্মীকির আশ্রম দেখা যায় হ্যাঁ, বিঠুরে। নদীটার নাম অন্য পরিবর্তন হয়েছে কিনা সেটাই। উত্তর রামচরিতে এই নদীর কথা বলা হয়েছে। হুম, ওইখানে তমসা আর মুরলা দুইজন, সীতার ওই বনবাসকালে সীতার দুইজন সখী ছিল, সেই সখী হচ্ছে এই মানে দুইজন নদী আর কি, এদের কথা ওখানে বলা হয়েছে। তস্য আশ্রমম প্রতি অধ্যয়নায় বহবহ ছাত্রাः আগচ্ছন্তি স্ম। তো তার যে আশ্রম, সেই আশ্রমে একটা গুরুকুলের মতো, সেখানে অধ্যয়নের জন্য, এই যে অধ্যয়নায়, এখানে কিন্তু হেতু অর্থে হয়নি, নিমিত্ত অর্থে, অধ্যয়নের জন্যে, নিমিত্ত, বহবহ ছাত্রাः আগচ্ছন্তি স্ম। যদি ওখানে হেতু অর্থে আমি বুঝাতে চাই তাহলে কিন্তু ষষ্ঠী হয়ে যাবে, আবার অধ্যয়নস্য হেতোঃ এরকম বলতে হবে। ঠিক আছে, যেমন অনেকে হয় না, ওই অনেক জায়গাতে বলছে ফ্রিতে পড়াশোনা পড়াশোনা করলে খাওয়া দাওয়া থাকার সমস্ত সবকিছু ব্যবস্থা আছে। তাহলে কেউ দেখছে আমি পড়াশোনাতে তার ইচ্ছা নেই, কিন্তু ওই থাকা খাওয়া হবে, তাহলে তখন জন্য সেখানে সে চলে যায়। মানে এরকম অনেক এখনকার গুরুকুল এরকম অনেক আছে আর কি, যে
চলে যায় গুরুকুলে পড়াশোনার জন্য নয়, বিশেষত এই সকল কাজের জন্য। তো সেখানে অধ্যয়নস্য, যদি অধ্যয়নের নিমিত্ত গুরুকুলে বসবাস করে তাহলে অধ্যয়নস্য হেতোহ বসতি এরকম প্রয়োগ হবে। যদি খাওয়ার জন্য গেছে তাহলে অন্নস্য হেতোহ বসতি এরকম প্রয়োগ হবে আর কি। সেখানে ভালো মন্দ খাওয়ানো হয়, ঠিক আছে, তাহলে চলে যায় ওখানে। বা একটা গুরুকুল ছেড়ে আরেকটা গুরুকুলে সে চলে যায়, ঠিক আছে, তো সেখানে সেই ক্ষেত্রে প্রয়োগ কি হয়, অন্নস্য হেতোহ বসতি, ঠিক আছে। তো হেতু শব্দ যোগ থাকলে কিন্তু সেখানে আবার এরকম ষষ্ঠী হয়ে যাবে, বা হেতু গম্যমান হলে ষষ্ঠী হয়ে যাবে। অধ্যয়নস্য বসতি, অধ্যয়নস্য হেতোহ বসতি ইত্যর্থ। আর মানে অধ্যয়ন, হেতু শব্দটা থাকলে ষষ্ঠী হবে, আর অর্থ বোঝালে পঞ্চমী। হুম, পঞ্চমী নয়, চতুর্থী। এই যে নিমিত্ত অর্থ যদি হয় তাহলে চতুর্থী আসবে, ঠিক আছে। আর হেতু অর্থ এলে, আর হেতু শব্দের যদি প্রয়োগ থাকে তাহলে কিন্তু তৃতীয়াও হতে পারে, ষষ্ঠীও হতে পারে, অনেক জায়গাতে আবার এই পঞ্চমীও হয়। আচ্ছা, এর আগের বাক্যে যে বাসম, বাসম হ্যাঁ, শব্দটা কোথেকে এসেছে, কিভাবে এসেছে? বাসম, বাস শব্দ ঘই প্রত্যয়ান্ত বস ধাতু থেকে উৎপন্ন হয়েছে। বাস শব্দ তার দ্বিতীয় এক বচনে বাসম অকরোত, মানে বাস করছিল। বাসম বসতিম অকরোত এরকমও হয়। যক্ষশ্চক্রে বসতিম রামগিরিয়া শ্রমেষু, কোথায় আছে? দেখি লিউট হয়েছে। না, ঘই প্রত্যয় বললাম, যে লিউট প্রত্যয় হলে তো ন থাকবে একটা। কি হলো এটা বুঝলাম না, কি প্রত্যয়, নাম কি? ঘই ঘই, ঘ ও ইয়, আচ্ছা। ঘই পড়ানো হবে। ঘই প্রত্যয় তোমাদের পড়ানো হবে না, কারণ অতটা সময় হবে না। হুম, আচ্ছা, এই হেতু শব্দটা আরেকবার বলবেন প্লিজ। হুম। হেতু শব্দ যোগে একটা হচ্ছে অর্থ বোঝালে চতুর্থী হয়। না, আর চতুর্থী নেই, ষষ্ঠী ষষ্ঠী। হেতু আচ্ছা, শব্দ অর্থ যোগে যদি হেতু শব্দ থাকে, ঠিক আছে, তাহলে হ্যাঁ, হেতু শব্দ থেকেও ষষ্ঠী বিভক্তি হবে, আর যেটা হেতু সেখানেও ষষ্ঠী বিভক্তি হবে। যেমন বললাম অন্নস্য হেতোহ বসতি, ঠিক আছে। এই সেকেন্ড সেকেন্ড সেন্টেন্সটা বুঝতে পারলাম না। কোনটা? এই মানে হেতু শব্দ যোগে ষষ্ঠী হয় বুঝলাম, তারপরে আপনি যেটা বললেন সেটা আরেকবার বলুন। মানে যেটা হেতু, যে হেতুতে আর কি, যেমন অধ্যয়নটা হেতু, তাহলে অন্যটা হেতু, সেখান থেকেও ষষ্ঠী হবে। দুই জায়গাতে ষষ্ঠী হবে, একটা হচ্ছে হেতু শব্দ থেকে ষষ্ঠী হবে, আর যেটা বস্তুতঃ হেতু সেখানেও ষষ্ঠী হবে। তাহলে অন্যস্য হেতোহ বসতি এরকম বাক্য হবে, আচ্ছা। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে হুম। যদি শুধুমাত্র হেতু গম্যমান হয়, অন্যস্য বসতি যদি বলে, তাহলে কিন্তু হেতু বোঝাচ্ছে এরকম বুঝতে হবে। অথবা অন্নাথ বসতি, কার মানে হেতু অর্থ এরকম অর্থ হলো, সেখানে হেতু বোঝালে, হেতু শব্দের যদি প্রয়োগ না থাকে, হেতু বোঝালে পঞ্চমীও হতে পারে, তৃতীয়ও হতে পারে, ষষ্ঠীও হতে পারে। আর হেতু শব্দ আচ্ছা, যদি থাকে তখন কিন্তু শুধুমাত্র ষষ্ঠীই হবে, আচ্ছা, চতুর্থী না, আমি ওটা ভুল শুনেছি তাহলে। ঠিক আছে। আর চতুর্থীর ক্ষেত্রে আলাদা, যদি নিমিত্ত বোঝায় তাহলে সেখানে চতুর্থী হবে। অধ্যয়নায় বহব ছাত্র আগচ্ছন্তি, অধ্যয়ন নিমিত্ততে, নিমিত্তের জন্য, অধ্যয়নের জন্য অনেক ছাত্র সেখানে আসতো। আচ্ছা, আগচ্ছন্তি স্ম, স্ম শব্দ। হেতু হুম, শুধু যদি হেতু বোঝায় তাহলে পঞ্চমী, আর একটা কি হচ্ছে তৃতীয়াও হয়। তৃতীয়া। হুম। আচ্ছা, এই পার্টটা কি কোথাও মানে পাওয়া যাবে? মানে আপনি কি কোনো পিডিএফ দেবেন এই পার্টটা, মানে না, আরেকটু ক্লিয়ার রেফার করা? আচ্ছা। মানে এই বিষয়গুলো সব বইয়ে নেই তো, মানে কোথাও সেরকম বইয়ে নেই এরকম প্রয়োগ দেখে দেখে। যেমন এখানে বলছি না যে চিৎ প্রত্যয় কোনো অনির্দিষ্ট বিষয়কে বোঝানোর জন্য হয়, এগুলো সব বইয়ে নেই। আচ্ছা, আচ্ছা। আপনার এই এই ক্লাসগুলোকে বারবার দেখলে তাহলে যদি কিছুটা মনে হ্যাঁ, থাকে। ক্লাসগুলো বারবার ধরে দেখতে হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা একটাই বিষয়, যে একটু মন দিয়ে শুনলেই হচ্ছে কি, যদি আমি হেতু
যে শব্দটা হেতু বোঝাবে, হ্যাঁ, কারণ সেই তদ্বাচক যেটা শব্দ সেখান থেকে আমি কি কি বিভক্তি করতে পারি, তৃতীয়া করতে পারি, পঞ্চমী করতে পারি, আর ষষ্ঠীও করতে পারি। যেমন উদাহরণ আমি বলতে পারি অন্নেন বসতি, এটাও বলতে পারি। অন্নাৎ স্যার আমি একটু বসতি, লেফট এটাও হতে বলতে পারবো, পারি। একটু বিশেষ অসুবিধা আছে যে। হুম হ্যাঁ, কি বলুন? হ্যালো? হ্যাঁ, তাহলে কি মনে রাখতে হবে যে যেটা হেতু সেখান থেকে আমি তৃতীয়াও করতে পারি, পঞ্চমীও করতে পারি, ষষ্ঠীও করতে পারি। ঠিক আছে, এরপরে সেই হেতুর সঙ্গে যদি আমি হেতু এই শব্দটাও যোগ করে দিই তাহলে কিন্তু শুধুমাত্র ষষ্ঠীই করতে হবে। যেমন অন্যস্য হেতোহ বসতি, এখানে হেতু শব্দ আছে যেহেতু দুই জায়গাতে ষষ্ঠী হবে, অন্য কোনো বিভক্তি হবে না। ঠিক আছে, আর যদি নিমিত্ত বোঝায় তাহলে চতুর্থী হবে, ব্যাস, আর কিছু নেই। অধ্যয়নায় বহবহ ছাত্রা আগচ্ছন্তি, এখানে অধ্যয়ন নিমিত্ত বোঝাচ্ছে। স্যার 1 মিনিট আরেকবার একটু লাস্টের ইয়েটা বলুন, ষষ্ঠীটা কখন হবে শুধু? তার জন্য চতুর্থী হয়েছে। হ্যাঁ ষষ্ঠীটা শুধুমাত্র যে হেতু শব্দ যোগেই হবে। হ্যাঁ আর স্যার, হচ্ছে যে কিন্তু হেতু মানে শব্দ হেতু না শব্দের থাকলে, যোগে তো তৃতীয়া, যদি পঞ্চমী, ষষ্ঠী হেতু তিনটেই শব্দ হতে যদি পারে। না থাকে, হ্যাঁ, হ্যাঁ, হেতু শব্দ যদি না থাকে তাহলে তৃতীয়াও হতে পারে, পঞ্চমীও হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে অর্থটা হেতুর মতো হচ্ছে, হেতু প্রকাশ করছে অর্থ। হ্যাঁ, অর্থটা হেতু হতে হবে, তাকে আমরা হেতু ধরবো। তখন তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী তিনটেই হতে পারে, কিন্তু হেতু যোগে শুধু তিনটেই হতে ষষ্ঠী পারে, হবে। শুধু ষষ্ঠী হবে। স্যার আমি একটু লেফট নেব, তস্য একটু হেতোঃ সমস্যা আছে যে। আগচ্ছতি। হ্যাঁ, ঠিক আছে স্যার। কস্য হেতোঃ আগচ্ছসি, মানে কোন কি হেতুতে, কোন কারণে এখানে আসছেন। কস্য হেতোঃ আগচ্ছতি, বা আমরা কি বলি কেন আগচ্ছসি, কেন হেতু না, একই অর্থ, কিন্তু শব্দের মাহাত্ম্য, শুধু শব্দের খেল। কস্য হেতোঃ আগচ্ছসি, কস্মাৎ আগচ্ছসি বলি না, কস্মাৎ মানে কেন, কস্মাৎ আর আরো অর্থ এখানে, কস্মাৎ মানে কোথা থেকে আসছেন এটাও অর্থ প্রতীত হয়ে যেতে পারে, আর কস্মাৎ কারণাৎ আগচ্ছসি এটাও অর্থ আসতে পারে। হ্যাঁ, কস্মাৎ আগচ্ছসি মানে কেউ ভাবতেই পারে যে আমাকে জিজ্ঞেস করছে যে কোথা থেকে আসছে। তো সেরকম ভাবে বাক্যে প্রয়োগ হতে পারে। তস্য আশ্রমম প্রতি অধ্যয়নায় বহবহ ছাত্রাः আগচ্ছন্তি স্ম। ততঃ, ততঃ অতঃ এই শব্দগুলো আগে এসেছিল। হুম ততঃ মানে তস্মাৎ কারণাৎ, ততঃ, অতঃ মানে অস্মাৎ কারণ, সেই কারণে নারদস্য মুখাৎ রামকথাম শ্রুত্বা বাল্মীকিঃ রামায়ণমিতি মহাকাব্যম অরচয়ত। তো সেখানেই হচ্ছে তারপরে ততঃ মানে এখানে তদনন্তরম, তারপরে তারপরে কি হয়েছিল, বাল্মীকির নারদের মুখ থেকে, নারদস্য মুখাৎ রামকথাম শ্রুত্বা বাল্মীকি রামায়ণম ইতি মহাকাব্যম অরচয়ত। সেখানে নারদের মুখ থেকে রামকথা শুনে এতদেব আদি কাব্যম এষঃ এব আদি কবি। তো এই হচ্ছে আদি কাব্য, আর ইনিই হচ্ছেন আদি কবি। ঠিক আছে, আদি কাব্য কি তাহলে রামায়ণ, আর আদি কবি হচ্ছে বাল্মীকি। বোঝা গেছে পুরোটা, অর্থ বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে তো স্যার নারদ আসছে মুখাত, এটা তো সাধারণ সেই পঞ্চমী অর্থেই, আরে মানে অপাদান অর্থে পঞ্চমী হয়েছে। অপাদান অর্থে পঞ্চমী হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আদি কবি নিয়ে কথা হয়ে গেল। এরপরে কিছু বিশেষ এখানে বলা হয়েছে, সংস্কৃত ক্ষেত্রে তদ অনন্তর কালে অনেকে মহাকবয়ঃ অভবন। এই সংস্কৃত ক্ষেত্রে তদ অনন্তর মানে বাল্মীকির অনন্তর কালে অনেকে মহাকবয়ঃ, অনেক মহাকবি, অনেক শব্দ আছে এখানে, সর্বনাম সংযোগ শব্দ, যেমন
সর্বঃ সর্বৌ সর্বে এরকম রূপ হয়, ঠিক তেমনি অনেকঃ অনেকৌ অনেকে। আমরা সাধারণভাবে কি দেখি, রামাহা হয় বহু বচনে, কিন্তু এখানে সর্বে যেমন হয় ঠিক তেমনি অনেকে প্রথমার বহু বচন। মহাকবয়ঃ অভবন, অনেক মহাকবি আবির্ভাব হয়েছেন বা সৃষ্টি হয়েছে। তেষু, তাদের মধ্যে বেদব্যাসঃ, তেষু এখানে সপ্তমী কেন হলো, তো নির্ধারণ করার জন্য কি হয়, সপ্তমী বিভক্তির ব্যবহার করি। হ্যাঁ, তাদের মধ্যে শ্রেষ্ঠ বোঝানোর জন্য নির্ধারণ করছি আমরা, এই জন্য কিন্তু যার থেকে নির্ধারণ করা হয় সেখান থেকে সপ্তমী অথবা ষষ্ঠী বিভক্তি দুটাই হতে পারে। যেমন যদি বলি যে মনুষ্যেষু শূদ্রাহা শ্রেষ্ঠাহা, মনুষ্যদের মধ্যে, মানবদের মধ্যে কারা শ্রেষ্ঠ, শূদ্ররা শ্রেষ্ঠ। কেন? কারণ এরাই সমাজকে পরিষ্কার করে রাখে, তাই তো? তাহলে আমি যদি বলি, তাহলে কেন, কি কারণ পরিষ্কার করে রাখে এই সব কিছুকে, বা ত্রিজাতির সেবা করে, সমস্ত মানব জীবন জাতির সেবা কারা করে? শূদ্ররাই করে। শূদ্ররাই সেবা করে। হ্যাঁ, এই যে হসপিটাল নার্স, ডাক্তার বা যা কিছু আরো বিভিন্ন অফিসে যারা কাজ করছে, এটা তো সবাই সেবাই করছে, তাহলে এরা শ্রেষ্ঠ সমাজে, ঠিক আছে তো? তাহলে বলা হয় মনুষ্যেষু শূদ্রাহা শ্রেষ্ঠাহা। তাহলে এখানে মনুষ্যদের থেকে আলাদা করে দেখানো হচ্ছে যারা এই সকল কাজ করছে, সমাজকে পরিষ্কার করে রাখছে, তারা শ্রেষ্ঠ। বা আরক্ষক জনাহা শ্রেষ্ঠাহা বা চিকিৎসকাহা শ্রেষ্ঠাহা, এরকমও যদি বলি, মনুষ্যেষু চিকিৎসকাহা শ্রেষ্ঠাহা, ঠিক স্যার, আছে? আজকে এই কথাটার পুরোপুরি অর্থ খুব ভালোভাবে বুঝলাম। এটা আগে হয়তো পড়লে বুঝতে পারতাম না কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তো, এই জন্যে এরা হচ্ছে শ্রেষ্ঠ সমাজের। তো তাহলে কি হচ্ছে, একটা বিশেষ সমুদায় থেকে আলাদা করে তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিপাদন করা হচ্ছে। তাহলে তার জন্য এখানে কি হচ্ছে, সেই যাদের থেকে পৃথক করা হচ্ছে সেখান থেকে ষষ্ঠীও হতে পারে, সপ্তমীও হতে পারে। সেখানে ষষ্ঠী হয়েছে তেষু, মানে তেষু মহাকবিষু, যারা মহাকবি উৎপন্ন হয়েছে তাদের থেকে কে, বেদব্যাসঃ, পাণিনিঃ, পতঞ্জলিঃ, ভাসঃ, কালিদাসঃ, ভারবিঃ, বাণঃ, দণ্ডী ইত্যাদয়ঃ প্রসিদ্ধ। এদের মধ্যে এরা হচ্ছে প্রসিদ্ধ। পাণিনিও কিন্তু একজন কবি। পাণিনিকে আমরা বৈয়াকরণ হিসাবে যদিও জানি, পাণিনিও কিন্তু একজন কবি। জাম্ববতী জয়ম মনে হচ্ছে সম্ভবত, ঠিক মনে নেই, কোন একটা কাব্য লিখেছে, সেই কাব্যটা এখন পাওয়া যায় না। পতঞ্জলি, ভাসঃ, কালিদাসঃ, ভারবিঃ, হ্যাঁ, এরা হচ্ছে এক একজন প্রসিদ্ধ কবি। পাণিনি খুব প্রসিদ্ধ কবি নয়, পতঞ্জলিও খুব প্রসিদ্ধ কবি নয়, তবুও এরা বাকিরা কিন্তু কবি। তে স্বস্য সামর্থ্যস্য অনুসারম বিবিধ শৈলিয়া অনেকানি কাব্যানি অরচয়ন। তারা নিজের সামর্থ্য অনুসারে কি করেছেন, অনেক কাব্য রচনা করেছেন। বেদব্যাসস্য মহাভারতম, ব্রহ্মসূত্রম, অষ্টাদশ পুরাণানি, পাণিনেঃ অষ্টাধ্যায়ী, ভাসস্য স্বপ্নবাসবদত্তম, কালিদাসস্য রঘুবংশঃ, কুমারসম্ভবম হবে, হ্যাঁ, অভিজ্ঞান শাকুন্তলম, ভারবেঃ কিরাতার্জুনীয়ম, বাণস্য কাদম্বরী, দণ্ডিনঃ দশকুমার চরিতম ইত্যাদয় অতি প্রসিদ্ধ। তো এই সকল কাব্যগুলো অত্যন্ত প্রসিদ্ধ, ঠিক আছে? এখানে কবি বলতে একটু ব্যাপক অর্থ স্বীকার করেছে। বস্তুতঃ মহাকবি বলতে এই জগতে কজন মহাকবি, এই বিষয়ে একটা বিবাদ আছে। তো আনন্দবর্ধন একজন আলংকারিক আর কি, সাহিত্যিক বলতে যারা কবিতা লেখে বা গল্প লেখে এদেরকে আমরা বাংলাতে সাহিত্যিক হিসাবে জানি, কিন্তু সংস্কৃত সাহিত্যিক বলতে যারা কাব্যের গুণদোষ বিবেচন করে তাদেরকে সাহিত্যিক বলা হয়, ঠিক আছে? তো একজন সাহিত্যিক ছিলেন, তিনি ধ্বনি সম্প্রদায়ের সৃষ্টিকর্তা, ধ্বনি সম্প্রদায়ের প্রবর্তক। তিনি ধন্যালোক নামে একটা কাব্য গ্রন্থ রচনা করেছেন। সেই ধন্যালোক কাব্যেরই একটা ব্যাখ্যা হচ্ছে লোচন। অভিনব গুপ্ত পাদাচার্য এই লোচন টিকা লিখেছেন, সেখানে তিনি এই বিষয়টা বলেছেন, ঠিক আছে? দ্বিত্রাঃ পঞ্চশো বা কালিদাস প্রভৃতয়ঃ মহাকবয়ঃ ইহ জগতি, এই জগতে দুইজন অথবা দুই তিনজন অথবা 4-5 জন অথবা 5-6 জন কালিদাস প্রভৃতি মহাকবি রূপে পরিগণিত, বাকি সব কিন্তু মহাকবি নয়। কালিদাস, ভারবী, 5টা যে মহাকাব্য আছে, কালিদাস, ভারবী, শ্রীহর্ষ,
হ্যাঁ, মাঘ, এরা 4 জন, আর আরো 1-2 জন নেওয়া যেতে পারে। ঠিক আছে, এই ধরনের 5 জনই মহাকবি। এখানে কবি শব্দের অর্থ একটু ব্যাপক হিসাবে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো আদি কবি হচ্ছে এখানে আমাদের বাল্মীকি, তারপরে এই সকল কবিদের সৃষ্টিও হয়েছে। ঠিক আছে, জি স্যার, এই 5জন কবির নাম একটু দিয়ে দিন না স্যার পিডিএফ এ, মহাকবি যারা। এই তো মহাকবি যারা, আচ্ছা মহাকবি তো লিখে নিতে, ওই কালিদাস, আরে বলে দিন, ভারবী, আমরা লিখে নিচ্ছি। কালিদাস, ভারবী, ভারবী, হুম, আর মাঘ, আর শ্রীহর্ষ। মাক, ময়াকার ঘ বিসর্গ, মাঘ, ময়াকার ঘ, মাঘ, হ্যাঁ, মাঘ, আর ভারবী, আর ভারবী। শ্রীহর্ষ। 4 জন হলো। 4 জনই এই 4 জনের 5টা হচ্ছে মহাকাব্য আছে। তার মধ্যে হচ্ছে কালিদাসের রঘুবংশ কুমার সম্ভব 2টি মহাকাব্য, ভারবীর হচ্ছে হ্যাঁ, কিরাতার্জুনীয় মহাকাব্য, মাঘের হচ্ছে শিশুপাল বধ, আর শ্রীহর্ষের হচ্ছে নৈষধীয় চরিত। শিশুপাল বধ, শিশুপাল বধ হচ্ছে মাঘের, ভারবীর মাঘের, হচ্ছে কিরাতার্জুনীয়, কালিদাসের হচ্ছে রঘুবংশ কুমার কিরাতর্জুনীয়। সম্ভব, কালিদাসের তো কুমার সমাজ, শ্রীহর্ষের শ্রীহর্ষের হচ্ছে নৈষধীয় চরিতম। নৈষধীয় চরিতম। 5টা টোটাল মহাকাব্য, কালিদাসের 2টি, ভারবীর 1টা, মাঘের 1টা, আর শ্রীহর্ষের 1টা। কুমার সম্ভব আর একটা রঘুবংশ, রঘুবংশ। রঘুবংশম, কুমার সম্ভবম। হ্যাঁ, এগুলো হ্যাঁ, সব বিসর্গ, এগুলো ভুল ভুল হয়ে কিরাত গেছে। অর্জুন, তাই তো, কিরাত অর্জুনম। হ্যাঁ, কিরাতার্জুনীয়ম, এই যে এখানে লেখা আছে কিরাতার্জুনীয়ম, কিরাতার্জুনিয়ম। সবার শেষে কিন্তু অনুস্বার হবে, এই হ্যাঁ, বিসর্গগুলো হবে না। রঘুবংশম, কুমার সম্ভবম, কিরাতার্জুনীয়ম, শিশুপালবধম, আর নৈষধীয় চরিতম। 4 জন কবির আর 6টা মহাকাব্য। 5টা 4 জন মহাকাব্য। কবির 5টা মহাকাব্য। হ্যাঁ, কালিদাস, ভারবী, মাঘ, শ্রীহর্ষ। আর হ্যাঁ, মাঘ, শ্রীহর্ষ। ঠিক আছে, মাঘে শিশুপাল চরিতম, না মাঘ, হ্যাঁ শিশুপালবধম, বদম। শিশুপাল ছিল না, শিশুপাল, হ্যাঁ হ্যাঁ, শিশুপাল। হ্যাঁ তার ওকে বধ নিয়ে একটা কাব্য হয়েছে, শিশুপাল বধ। রাজা শিশুপাল। তো এই সকল বিষয়গুলো কিন্তু এখানে যা কিছু বর্ণনা করা হয়েছে, এই 5টা মহাকাব্যই তাদের সেই সকল মহাকাব্যের আহ, মানে 2 জনের কাছ থেকেই সবকিছু ধার করে নেওয়া হয়েছে, হয় বাল্মীকির কাছ থেকে, না হলে ব্যাসদেবের কাছ থেকে। যেমন রঘুবংশ রামের চরিত রামায়ণ থেকে, কালিদাসের। কুমার সম্ভব সেখানে হচ্ছে এটা পুরাণ থেকে, মানে ব্যাসদেবের কাছ থেকে। ভারবীর যেটা হয়েছে কিরাতার্জুনীয়, মহাভারত থেকে। কিরাত রূপে যখন ভগবান শিব এসেছিল আর অর্জুন তপস্যা করছিল, সেই বর্ণনা করা হয়েছে কিরাতার্জুনীয়। তারপরে শিশুপাল বধ, সেটা হচ্ছে মহাভারতে ওটাও আছে। তো মহাভারতে আছে। আর আরেকটা নৈষধীয় চরিত, সেটাও মহাভারতেই আছে। মহাভারতের নিষাদ। তো এই বিষয়গুলো ওদের কাছ থেকেই নিয়ে পরবর্তীকালে এরা কাব্য রচনা করেছে। ঠিক আছে, তো আজ আমাদের অতটাই রইলো। পিডিএফটা দেওয়া আছে, বারবার ধরে এটা পড়তে হবে। তারপরে কোথাও কোনো প্রয়োগ যদি না বুঝতে পারা গেছে, সেটা পরের দিনে ক্লাসে বলতে হবে। ঠিক আছে, আজকে কোনো প্রত্যয় পড়ানো হলো না, পরের দিন আমরা একটা বিশেষ প্রত্যয় পড়বো আগে, তারপরে কোনো গল্প পড়বো। ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আজ এখানেই রাখছি। হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি স্যার। হুম।